কথা দিলাম মা, আমি সবচেয়ে শক্তিশালী ধনী ব্যক্তি হব, যেন সবাই আমাকে এক নামে চেনে। রাত গভীর হতে শুরু করেছে। নিলয় মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ সে অনুভব করে তার মায়ের শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিচ্ছে। নিলয়ের ঘুম উবে যায়। সে তড়িঘড়ি করে জেগে ওঠে। নিদ্রার শরীর জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। চোখ বড় বড় হয়ে গেছে, উল্টে যাচ্ছে। শ্বাস নিচ্ছে দ্রুত গতিতে। নিলয় ভয় পেয়ে যায়। মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? ঠিক কি হয়েছে তোমার? আমাকে বলো। মা, কথা বলো। কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? নিলয় নিদ্রাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। সে ব্যস্ত হয়ে উঠেছে। নিদ্রার মাথা নিজের হাঁটুতে নিয়েছে। নিদ্রা কোনো কথা বলতে পারছে না, শুধু উল্টানো বড় বড় চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে অস্ফুট আওয়াজ বের হচ্ছে, গোঙানির শব্দ আসছে। তোমার খুব কষ্ট হচ্ছে? আমি এখনই ডাক্তারকে ডাকছি। নিলয় উঠে দাঁড়ায়, দৌড়ে চলে যায় বাইরে। হাসপাতালে ডাক্তার নেই, শুধু নার্স আছে। নার্স দৌড়ে নিলয়ের সঙ্গে আসে, তবে তারা আসতে দেরি করে ফেলেছে। আস্তে আস্তেই নিদ্রা ইহক লোকের মায়া ত্যাগ করেছে। তার নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। নার্স দ্রুত নিদ্রার কাছে যায়, পালস চেক করে দেখে, তারপর থমকে যায়। নিলয়ের দিকে করুণার চোখে তাকায়। সে এখন কিভাবে এই ছোট্ট বাচ্চাটাকে সত্যি কথাটা বলতে। কি হয়েছে আমার মায়ের? আমার মা একটু আগেই অনেক অসুস্থ হয়ে গেছিল, এখন আর নড়াচড়া করছে না কেন? আমার মাকে ঘুমিয়ে পড়েছে? নার্স কণ্ঠ খাদে নামিয়ে বলে। তোমার মা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। কথাটা বলতে নার্স অনুভব করলো তার হৃদয়ের মধ্যে কেমন অস্থির হয়ে উঠেছে। এখন বাচ্চাটা নিশ্চয়ই ভেঙে পড়বে। বাচ্চাটার মধ্যে সে তার সন্তানকে খুঁজে পাচ্ছে, কিন্তু কিভাবে সান্ত্বনা দেবে তাকে? নার্সের বলা কথা নিলয়ের বুঝতে অসুবিধা হয় না। হঠাৎ সে থমকে যায়। তার পৃথিবী যেন আজ চিরকালের মতো অন্ধকার হয়ে গেল। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মায়ের নিথর দেহের কাছে, চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে সেখানে মুহূর্তের মানুষ জড়ো হয়ে যায়। সবাই উৎসুক হয়ে দেখছে নিলয়কে। নিলয়ের যেন আজ কান্নার বাঁধ ভেঙে গেছে। সে কিছুতেই মানতে পারছে না তার মা আর নেই। তার মা তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। সময় বাড়তে থাকে। আস্তে আস্তে সকালের সূর্যটা মাথার উপর উঠে এসেছে। নিদ্রাকে তার বাড়িতে আনা হয়েছে। গোসল শেষ, খাটিয়ায় মৃতদেহ রাখা হয়েছে। নিলয় খাটিয়ার পাশেই বসে আছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ বাড়ি ভর্তি মানুষ, অথচ তার মা বেঁচে থাকতে এই বাড়িতে কোনো তৃতীয় জনের পা পড়েনি। কত কষ্ট তারা করেছে, কখনো কেউ উকি দিয়েও দেখেনি। অবশেষে উল্লেখিত সময় ঘনিয়ে আসে। নিদ্রাকে চারজন কাঁধে তুলে নেয়। নিলয় ছোট্ট, সে পারবে না। নিদ্রাকে এই গ্রামের কবরস্থানেই মাটি দেওয়া হবে। সবাই খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় এখন আর কাঁদছে না, কেন যেন হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেছে। তার আর কান্না আসছে না, তবে বুকের মধ্যে অসহনীয় যন্ত্রণা অনুভব করছে। আস্তে আস্তে দাফনের কাজ শেষ হয়। সবাই সবার মতো চলে যায়। নিলয় কবরস্থানের সামনেই দাঁড়িয়ে থাকে। সে এখন কবরস্থানে একাই রয়েছে। মায়ের কবরের সামনাসামনি কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তার চোখজোড়া ভিজে আসে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তারপর মায়ের কবরের দিকে তাকিয়ে বলে। মা, তোমাকে তো আমার সঙ্গে রাখতে পারলাম না, তবে বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমি হেরে গেছি, হেরে গেছি আমি টাকার কাছে। আমি তোমার এক ব্যর্থ ছেলে। তোমাকে তো রাখতে পারলামই না, তবে তোমার দেওয়া শেষ কথা আমি ঠিক রাখবো। আমি তোমার দেওয়া কথা মতোই নিজেকে গড়ে তুলবো। এমন ভাবে নিজেকে গড়ে তুলবো যেন এক নামে সবাই আমাকে চেনে, যেন নাম শোনা মাত্রই থরথর করে কেঁপে ওঠে। এমন ভাবে গড়ে উঠবো যেন শত্রুদের বুকের কম্পন সৃষ্টিতে যেন আমার নামটাই যথেষ্ট হয়। শুধু ক্ষমতাশালী নয়, আমি সম্পদশালীও হব। সবচেয়ে বেশি সম্পদ হবে আমার। সবাইকে আমার সামনে মাথা নত করতে হবে। যে টাকার জন্য আমি আমি আজ তোমাকে হারালাম, একদিন সেই টাকার উপর আমি ঘুমিয়ে থাকবো। তুমি দেখে নিও, আমি একদিন তোমার কথা ঠিক পূরণ করব। শুধু আমার জন্য একটু দোয়া করো। নিলয় তার দুই চোখের পানি মুছে নেয়, তারপর ঘুরে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে। ভেতরে ঢুকে ছোট্ট একটা ঝুলির মতো ব্যাগ নেয়। ব্যাগের মধ্যে তার কিছু জামা কাপড় নিয়ে নেয়। হাতে অবশিষ্ট সেই 800 টাকা আছে, সেটাই ব্যাগে রাখে। ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে আসে ঘর থেকে।
একবার পেছনে ফিরে দেখে নেয় তার শৈশব, দেখে নেয় তার এতদিনের কাটানো স্মৃতি বিজড়িত বাড়িটা। তারপর সামনে ফিরে হাঁটতে থাকে, আর পেছনে ঘুরে তাকায় না। একেবারের জন্য পেছনে তাকায় না। নিলয় স্টেশনে পৌঁছায়। সে জানে এখান থেকে তার স্বপ্ন কখনো পূরণ হবে না। স্বপ্ন পূরণ করতে হলে তাকে প্রথমে জায়গা পরিবর্তন করতে হবে। নিলয়ের পরিবর্তন উদ্দেশ্য গ্রাম ছেড়ে শহরে যাওয়া। কোন শহরে যাবে তাও জানে না, তবে সে শহরে যাবে এটাই জানে। কিছুক্ষণ বাদে স্টেশনে একটা ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীদের ঢল নামে স্টেশনে। সবাই হুলস্থুলো পরিস্থিতি তৈরি করে। একদল যাত্রী ভেতর থেকে নেমে আসে, আরেক দল ওঠার জন্য উৎসুচক হয়ে দাঁড়িয়ে আছে। যাত্রীর নামা হয়ে গেলে হুড়পাড় করে উঠে পড়ে আরও যাত্রী। আস্তে আস্তে স্টেশন ফাঁকা হয়ে আসছে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। ট্রেন চলতে শুরু করে। এমন সময় নিলয় উঠে দাঁড়ায়, দৌড়ে ট্রেনে ওঠে। ট্রেনের মধ্যে তেমন ভিড় নেই, সবাই সিটে বসে আছে। নিলয় গিয়ে দরজার কাছে বসে পড়ে। ট্রেন চলতে শুরু করে। ঝড়ের বেগে ট্রেন চলছে। কানে বাজছে ট্রেনের ঝকঝক আওয়াজ, সঙ্গে তীব্র বাতাসে সংশোধনী। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর জানালার কাছে যায়। চোখ জোড়া জানালার বাইরে নিবদ্ধ করে নিলয় জানালার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ট্রেন দ্রুত গতিতে চলছে। গ্রামের চেনা গাছপালা, ক্ষেত খামার, মেঠো পথ সব কিছু পেছনে পড়ে যেতে থাকে। সব কিছু ফেলে নিলয় এগিয়ে চলছে সামনের দিকে। হঠাৎ নিলয়ের মনে এক অদ্ভুত শূন্যতার ভর করে। হঠাৎ মনে হয় সেই সব কিছু হারিয়ে ফেলছে। তার কাছে এখন মা নেই, বাড়ি নেই, ঠিকানা নেই, আছে শুধু কিছু লক্ষ্য, কিছু প্রতিজ্ঞা। হঠাৎ এক ঝাপটা হাওয়ায় তার চোখ ভিজে ওঠে। জানালার কাছে মাথা হেলিয়ে দেয়। নিলয় আপন মনে বলে ওঠে, এই ট্রেন আমাকে কোথায় নিয়ে যাবে জানি না, কিন্তু আমি জানি আমি আর আগের মতো নই। সবকিছু ছাড়তে এখন আমি প্রস্তুত। আমার কিচ্ছু চাই না। যতটুকু চেয়েছিলাম শেষ পর্যন্ত তা হারিয়ে ফেলেছি। এখন আমার একটাই লক্ষ্য, যেভাবেই হোক মায়ের দেওয়া শেষ কথা আমাকে রক্ষা করতেই হবে। নিজেকে গড়ে তুলতে হবে নতুন রূপে। নিলয় কাছে মাথা ঠেকিয়ে জীবনে পাওয়া না পাওয়ার হিসাবগুলো করতে থাকে। এর অল্প বয়সে কত কিছুই সে হারিয়ে ফেলল। জন্মের আগেই বাবাকে হারিয়েছে। আসলে বাবা জিনিসটা কেমন তা সে বুঝতে পারল না। জীবনের সুখ আনন্দ সেটা তো কবেই হারিয়েছে। ছোট থেকেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয়েছে, যদিও শেষ ভরসা হিসেবে তার পাশে তার মা ছিল। দিন শেষে সে দাবি করতে পারত, আমি সব কিছু হারাইনি, এখনো আমার মা আছে আমার পাশে। সেটাও হয়ে উঠল না। সে তার মাকেও হারিয়ে ফেলল। এর চেয়ে দুর্ভাগ্য জীবনে আর কার হতে পারে? দুপুরের কড়া রোদ স্টেশনের বাইরে তীর্যকভাবে প্রতিফলন হচ্ছে। তীব্র বাতাস শঁ শঁ করে ভেতরে ঢুকছে। সামনাসামনি ট্রেনে দুইটা দরজা। বাম সাইডের দরজাটা আগে থেকে লাগানো। নীলই দরজার সঙ্গে হেলান দিয়ে বসে। হঠাৎ চোখ জোড়া ভারী অনুভব করছে। চোখে ঘুম ভর করছে। নিলয় আর নিজেকে সামলাতে পারে না। ঘুমের রাজ্যে পাড়ি দেয়। নতুন এক রাত, নতুন এক শহর। দীর্ঘ যাত্রার পর শেষ রাতের দিকে ট্রেন মুম্বাই শহরে ঢোকে। এটাই আপাতত শেষ স্টেশন। এখানে ছেড়ে এই ট্রেন আর কোথাও যাবে না। আবার সকাল হলে নতুনভাবে চলতে শুরু করবে। বহু গাড়ির হর্ন, মানুষের চিৎকার, হকারদের ডাক। নিলয় যেন শব্দের জগতে প্রবেশ করেছে। তার কানে শব্দগুলো তীব্রভাবে বাড়ি খায়। আচমকা ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে উঠে পড়ে। তখন ঘুমিয়ে পড়েছে, এখন জেগে উঠেছে। সে কৌতূহলী দৃষ্টিতে চারিদিকে তাকায়। ট্রেন থেমে আছে। যাত্রীরা নেমে গেছে। দুই একজন থাকলেও ধীরে সুস্থে নামছে। নিলয় আস্তে আস্তে উঠে দাঁড়ায়। এগিয়ে যায় ট্রেনের দরজার কাছে। একবার উকি দিয়ে বাইরে দেখে। তার দুই চোখ যেখানেই যায় মানুষ আর মানুষ। কেউ ব্যস্ত, কেউ অচেনা। সবাই ভিড় ঠেলে এগিয়ে চলছে। মানুষের ভিড় আস্তে আস্তে এগিয়ে চলেছে স্টেশন পেরিয়ে। নিলয় কিছুটা হকচকিয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখে এইটা কোন জায়গা। তারপর চোখ যায় একটা সাইনবোর্ডের দিকে। সে কাজের পাশাপাশি পড়াশুনো করত, তাই ইংলিশ বাংলা সব কিছুই উচ্চারণ করতে পারে। সাইনবোর্ডের লেখাগুলো পড়ার চেষ্টা করে। স্টেশনের বড় বড় সাইনবোর্ডে লেখা, ওয়েলকাম টু মুম্বাই, দ্য সিটি অফ ড্রিমস। নিলয় লেখাটা আর বিড়বিড় করে পড়ে। তারপর একটু থমকে দাঁড়ায়। হঠাৎ মায়ের কবরের সামনে দেওয়া প্রতিজ্ঞাটা মনে পড়ে যায়। চোখে এক আশ্চর্য রকমের দৃঢ়তা এসে বসে। সে ব্যাগের ফিতে শক্ত করে ধরে। মাথা নিচু করে স্টেশনে নেমে পড়ে। হাঁটতে থাকে স্টেশনের মধ্যে।
তাকে একদিন তার মা বলেছিল মুম্বাই শহর অনেক বড়, এখানে সবাই ধনী, সবার অনেক অনেক টাকা পয়সা। কথাগুলো নিলয়ের স্পষ্ট মনে আছে। সেই স্বপ্ন পূরণের জন্য এই শহরটাই বেছে নেয়। স্টেশন পেরিয়ে রাস্তায় নেমে আসে। সামনে অজানা জীবন, অচেনা শহর, তবুও সে জানে এটাই তার স্বপ্নের প্রথম ধাপ। নিলয় রেল স্টেশন থেকে বেরিয়ে আসে। হঠাৎই বিরাট সব বিল্ডিং, উঁচু ফ্লাইওভার, ব্যস্ত রাস্তা তার চোখে পড়ে। এখন রাতের শেষ প্রহর, তবুও বিন্দুমাত্র মানুষের আনাগোনা কমছে না। স্টেশন রোড ধরে অহরহ মানুষ। নিলয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সুট পরা লোক, বাবা মায়ের সঙ্গে ছোট্ট ছোট্ট শিশু, রিক্সা চালক, বড় বড় মাইক্রো সহ বিভিন্ন গাড়ি। সবাই সবার মতো চলছে, কেউ কারোর দিকে একবারও ঘুরে তাকাচ্ছে না, শুধু নিজ নিজ কাজে মগ্ন। সবাই ব্যস্ত নিজেদের নিয়ে। এদের মধ্যে কারোর কারোর চোখে ক্লান্তি, কারোর চোখে স্বপ্ন পূরণের আগুন। নিলয়ের বুঝতে অসুবিধা হয় না, এখানে সবাই কিছু না কিছু পেতে চায়, কেউ হারাতে চায় না। এটা শুধু শহর না, এটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে কেউ পায়, কেউ হারিয়ে মরে। নিলয় স্টেশনের আশেপাশে আছে। এই অচেনা শহরে কোথায় যাবে ভেবে পাচ্ছে না। কিভাবে হবে তার পথ চলা, কিভাবে হবে শুরুটা, সব কিছুই তার অজানা। নিলয় পর খেয়াল করে তার কাছে থাকা 800 টাকা খুব তাড়াতাড়ি শেষ হতে বসেছে। খিদের চোটে সে জল কিনেছে, সামান্য খাবার খেয়েছে। ইতিমধ্যে একবার ঠকেও গেছে। একজন 300 টাকা নিয়ে কাজ দিতে চেয়েছিল, তবে সাহায্যের নাম করে টাকা পাওয়ার পরপরই পালিয়ে গেছে। নিলয় ধীরে ধীরে বুঝতে পারে এই শহরে সহজে কেউ কাউকে কিছু দেয় না। সে প্রতারণার শিকার হয়েছে। এখানে সবই চড়া দামে বিক্রি হয়, এমনকি মানুষের দয়া সহানুভূতিও। কেউ ফ্রি এই শহরে দয়াও দেবে না, তাই যা করার তাকেই করতে হবে। রাত প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটে উঠবে। নিলয় এখনো কোনো আশ্রয় পায়নি। স্টেশনের পাশে একটা পুরনো বেঞ্চে বসে আছে। এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে ট্রেন, অন্য পাশে রাস্তায় হর্নের শব্দ। একটা ভিখারি তার পাশে বসেছে। লোকটি ভিখারি নাকি তাও সে জানে না। নিলয় একটু তার দিকে তাকায়, মনে হয় এই শহরে তার চেয়েও দুর্ভাগ্য কেউ আছে। হঠাৎ পাশের লোকটি নিলয়ের সামনে চলে আসে, হাতে একটা ছুরি। নিলয় চমকে ওঠে। লোকটি তার কাছে এগিয়ে এসে বলে, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নয়তো আমি তোকে খুন করে ফেলবো। নিলয় ভয়ে কেঁপে ওঠে। কাঁদো কাঁদো অবস্থা তার। নিলয়ের কাছে অবশিষ্ট আর 280 টাকা আছে, সেটাই এগিয়ে দেয়, বলে, আমায় মারবেন না দয়া করে, আমার কাছে এর চেয়ে বেশি আর টাকা নেই, এই কটা টাকাই আছে। সত্যি বলছিস এই টাকাগুলোই আছে? হ্যাঁ, আমি সত্যি বলছি, এগুলোই কাছে আমার কাছে, এবারে আর কিছু নেই। তোর বাড়ি কোথায়? অনেক দূরে। এখানে কেন এসেছিস? মায়ের স্বপ্ন পূরণের জন্য। কি, তোর মায়ের স্বপ্ন? সবচেয়ে বেশি শক্তিশালী ও সম্পদশালী হওয়া। লোকটি নিলয়ের কথা শুনে জোরে জোরে হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, এই ভীতু মন নিয়ে তুই সর্বোচ্চ বেশি শক্তিশালী হবি কেমন করে? এই শহরে ভীতু অসহায়দের জায়গা নেই। এখানে নিজেকে নিজের শক্তি দিয়ে বড় হতে হয়, অন্যের দয়া নিয়ে নয়। বড় হতে হলে প্রথমে নিজের ভেতরে শক্তি রাখতে হবে। বিশ্বাস না হলে নিজে চোখেই দেখে নে। লোকটি কথা শেষ করে রাস্তায় একটা গামছা পেতে বসে, ফকির সেজে। নিলয় তার দিকে নির্বাক চাহনিতে তাকিয়ে আছে, কিছু তার মাথায় আসছে না। লোকটি বসে থাকতে থাকতে সেখান দিয়ে একজন স্যুট প্যান্ট পরা মানুষ যেতে থাকে। লোকটি তাকে বলে, সাহেব, আমাকে কিছু দান করুন, আমি কয়েকদিন ধরে কিচ্ছু খাই না। মানুষটি তাচ্ছিল্য করে শক্ত কণ্ঠে বলে। তুই না খেলে আমি কি করব? যতই সব ফালতু লোক। মানুষটি এগিয়ে যেতেই নিলয়ের ফকির বেশি লোকটা উঠে দাঁড়ায়, হাতে চাকু দিয়ে পথ চলতি মানুষকে চেপে ধরে, ভয় দেখিয়ে বলে, এখনই যা আছে বের কর, নয়তো একদম ভুঁড়ি কেটে ফেলবো। মানুষ ভয়ে কেঁপে ওঠে, পকেট থেকে মানিব্যাগ বের করে দিয়ে দেয়, তারপর ছেড়ে দিতেই দৌড়ে পালিয়ে যায়। লোকটি আবার নিলয়ের সামনে আসে, মানিব্যাগটা নিলয়কে ধরিয়ে দিয়ে বলে, দেখলি তো এখানে শক্তিদের পাওয়ার কত। বড় হতে হলে তোকে প্রথমে সাহসী হতে হবে, তারপর শক্তিশালী হয়ে উঠবি। লোকটি হাসতে হাসতে আবারও সেখান থেকে চলে যায়। নিলয় সবকিছু দেখে হতভম্ব হয়ে যায়। সত্যি এখানে ভিখারির থেকে সাহসীর কদর বেশি। নিলয় মানিব্যাগ খুলে দেখে তার মধ্যে বেশ কিছু টাকা রয়েছে।
নিলয়ের মনের মধ্যে একটা অদৃশ্য শক্তি ভর করে, যে তৈরি হয়। প্রথমে তাকে একটা কাজের খোঁজ করতে হবে। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় আগামীকাল ভোরে কাজ করতে বের হবে। যে কোনো কাজ, রেস্টুরেন্ট, দোকান, বস্তি, হোটেল, কিছু একটা তাকে শুরু করতে হবে। শুরু করলেই জয় হবে। সে আবার ব্যাগটাকে জড়িয়ে ধরে, ঠোঁট কামড়ে ধরে, চোখ বন্ধ করে। রাতের নিস্তব্ধতা আরও একটু বাড়লে নিলয়ের চোখে ঘুম লেগে আসে। সে স্টেশনের একটা বেঞ্চে বসে আছে। চারিদিকে ধু ধু অন্ধকার। মাঝে মাঝে দূরত্ব বজায় রেখে ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে। সে বাদে আপাতত স্টেশনে আর কারো উপস্থিতি নেই। তবে একটু দূরেই কিছু ভিখারি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদের বাড়ি ঘর বলতে এই স্টেশনে। রাস্তাঘাট, স্টেশন ছাড়া তাদের থাকার মধ্যে আর কোনো জায়গা নেই। নিলয় অনুভব করে এই শহরে সবাই ধনী নয়, বরং ধনীদের মধ্যে তারই মতো হাজার হাজার নিঃস্ব রয়েছে। নিলয় দীর্ঘশ্বাস ফেলে। তার সামনে বড় একটা স্বপ্ন। সে কি আসলেই স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি তার স্বপ্ন অচিরেই ভেসে যাবে? নিলয়ের চোখ জোড়া এবার বেশি লেগে আসছে। রাত প্রায় শেষের দিকে। ভোরের আলো ফুটতে আর বেশি সময় নেই। সে একটু ঘুমানোর চেষ্টা করছে। একটু বাদেই সকালের আলো ফুটে উঠবে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার পথ চলাও শুরু হবে। এই পথ চলার সমাপ্তি কোথায় তাও জানা। নিলয় চোখ বন্ধ করে নেয়, ঘুমের মধ্যে হারিয়ে যায়। তার কাঁধে কাপড়ের ঝোলাটা এখনো ঝুলছে। সময় আস্তে আস্তে গড়িয়ে চলেছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে লেগেছে। তবে এখনো চারিদিকে ঘন অন্ধকার। হঠাৎ নিলয়ের ঘুম ভেঙে যায়। তার কানে গাড়ির তীব্র শব্দ আসছে। কালো রঙের একটা মাইক্রো গাড়ি স্টেশনের দিকে এগিয়ে আসছে। নিলয় পাত্তা দেয় না। এখানে গাড়ি আসতেই পারে। তবে গাড়িটা এসে তার সামনাসামনি থামে। নিলয় এদিক ওদিক তাকিয়ে দেখে আশেপাশে কেউ আছে কিনা। না, এখানে তো সে একাই। তাহলে গাড়ি কেন থামলো তার সামনে? গাড়ির ভেতর থেকে চারজন কালো পোশাকে আবৃত লোক বেরিয়ে আসে। নিলয় কিছু বুঝে ওঠার আগেই তার দিকে চার জোড়া হাত এগিয়ে আসে। তার মুখ হাত পা চেপে ধরে, গাড়ির দিকে নিয়ে যায়। নিলয় চমকে ওঠে। ভয়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেছে। দ্রুত গতিতে নিঃশ্বাস ওঠানামা করছে। নিলয়কে একবার তার মা বলেছিল, শহরে অনেক খারাপ মানুষ আছে যারা বাচ্চাদের কিডন্যাপ করে, বিক্রি করে দেয়। নিলয় কি তাহলে সেই খারাপ লোকেদের পাল্লায় পড়লো? তাকে এখন বিক্রি করে দেওয়া হবে? কি হবে তাহলে তার? তার স্বপ্নেরই বা কি হবে? নিলয় উত্তেজিত হয়ে ওঠে, ছাড়ানোর চেষ্টা করে, তবে বৃথা হয়। তাকে চেপে ধরা হয়েছে। সে এক বিন্দু নড়চড়ও করতে পারছে না। নিলয়ের ভয়ের মাত্রা বাড়ছে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এ নতুন কোন বিপদের মুখে পড়ল সে? আদেও কি আর বেঁচে ফিরতে পারবে? অতিরিক্ত ভয়ের চোটে নিলয় জ্ঞান হারিয়ে ফেলেছে। দিনের আলো ফুটে ওঠে। বেলা বাড়ছে। নিলয় আস্তে আস্তে চোখের পাতা খোলে। চোখে তীর্যকভাবে আলো পড়তেই আবার বন্ধ করে নেয়। ধীরে ধীরে আবার চোখের পাতা খোলে। চোখ খুলতেই ওপরের সাদা ছাদ দেখতে পায়। নিলয় আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখে। সে একটা ভাঙাচোরা চৌকির উপর পড়ে আছে। চারপাশে তেমন কিছুই নেই, শুধু কয়েকটা ভাঙা চেয়ার, পুরনো আলমারি। তবে রুমটা পরিষ্কার। মনে হচ্ছে এখানে মানুষের নিয়মিত চলাচল হয়। নিলয়ের কানে অনেকগুলো চেঁচামেচির আওয়াজ ছুটে আসে। পাশ থেকেই আওয়াজগুলো পাচ্ছে। তবে মনে হচ্ছে এগুলো ছোট বাচ্চাদের সাউন্ড। আর চেঁচামেচিগুলো কোনো চিৎকার নয়, বরং স্বাভাবিক। নিলয় ধীরে ধীরে চৌকি থেকে উঠে বসে। হঠাৎ ঘরের দরজা খুলে যায়। একজন অল্প বয়সী ছেলে নিলয়কে উকি দিয়ে দেখে বলে, উঠে পড়েছিস? এখনই সর্দার আসবে, তাড়াতাড়ি বাইরে বের হয়ে আয়। ছেলেটার নিজের কথা শেষ করে চলে যায়। নিলয় থমকে যায়। কি এই সর্দার? সে কোন জায়গায় এসে পড়ল? কিছুই নিলয়ের মাথায় ঢুকছে না। সে ধীরে ধীরে দরজা পেরিয়ে বাইরে আসে। বাইরে আলিশান বড় উঠোন। বাড়িটাও বেশ বড়। উঠোন ঘিরে চারপাশে বড় বড় দেওয়াল। উঠোনে শত শত তার বয়সী বাচ্চা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় যেতে একজন তাকে ট্রেনে ওই বাচ্চাদের মধ্যে রেখে দেয়। নিলয় চারপাশে দেখছে, সবাই ঠিক তার বয়সী। নিলয় কিছুই বুঝতে পারছে না এখানে চলছেটা কি। তখনই তার পাশ থেকে একটা ছেলে বলে, তুমি কি এখানে নতুন? নিলয় আস্তে আস্তে বলে, হ্যাঁ, আমি রায়হান। তোমার নাম কি? আমার নাম নিলয়। নিলয় রায়হান ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তার বয়সী, হয়তো একটু বড় হবে। হাসি হাসি মুখে সামনে তাকিয়ে আছে। সামনে বড় একটা সিংহাসন রাখা। তার পেছনে চারজন দাঁড়িয়ে আছে। নিলয় রায়হানকে প্রশ্ন করে,
সবাই এখানে দাঁড়িয়ে আছে কেন? একটু পরে আমাদের সর্দার আসবে, সবাই তার আসার অপেক্ষা করছে। সর্দার, তোমরা সবাই এখানে কি করো? আরে তুমি দেখছি এখানে কিছুই জানো না। সত্যি আমি কিছু জানি না, আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আমি তো স্টেশনে ছিলাম, হঠাৎ এরা আমাকে এখানে তুলে এনেছে। কেন এনেছে তাও জানি না। আমার খুব ভয় করছে। আমাদেরকে তো তুলে এনেছে, তবে এই ভয়ের কি আছে? এরা কাউকে মারে না, বরং এখানে নিয়মিত খাবার দেওয়া হয়। তুমি 3 বেলা পেট ভরে খেতে পারবে। সত্যি? কিন্তু এরা এত বাচ্চাকে কেন খাওয়ায়? এতে এদের লাভ কি? নিলয়ের একের পর এক প্রশ্নে রায়হান এবার কিছুটা বিরক্ত হয়, বিরক্ত কণ্ঠে বলে, এমনি এমনি খেতে দেয় না। আমাদের সর্দার রাস্তাঘাটে যে অসহায় শিশু খুঁজে পায় তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসে। আমাদের সবাইকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমাদের সবাইকে দিয়ে প্রতিদিন জুতা পালিশ করিয়ে নেওয়া হয়। এতে যা টাকা আসে সব সে রেখে দেয়, বিনিময়ে 3 বেলা খেতে পায়। ও, কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে না? পালাবে কেন? এখানে তো শুধু অসহায়দের আনা হয়, যাদের কেউ নেই। আর যদি থেকেও থাকে তবু পালাতে পারবে না। আমরা কেউ পালায় না। জুতা পালিশের বিনিময়ে পেট পুরে 3 বেলা খেতে পারলে আর কি লাগে? তুমি আবার পালানোর চেষ্টা করো না। এখানে থেকে যে পালানোর চেষ্টা করে তাকে গুলি করে মেরে ফেলা হয়। নিলয় গুলি করার কথা শুনে চমকে যায়। হঠাৎ সব বাচ্চাগুলো হইচই করে ওঠে। সামনে একজন এসে দাঁড়িয়েছে, তাকে দেখে সবাই এমন আনন্দ পাচ্ছে। লোকটি মধ্যবয়সী, ফর্সা গায়ের গড়ন, অধিক মোটা, শরীরে সাদা পাঞ্জাবি, গোঁফ দুটো বেঁকিয়ে স্টাইল করা, চোখ জোড়া অসম্ভব ভয়ঙ্কর। নিলয়ের মাথায় আসছে না সবাই তাকে দেখে এমন আনন্দ পাচ্ছে কেন। সে সবাইকে এখানে আটকে রেখেছে, যদিও খাবার দিক, তবুও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে না, চলাফেরা করতে পারবে না। এর চেয়ে বন্দি জীবন আর আছে নাকি? সর্দার এসে বড় সিংহাসনে বসে, গলা উঁচিয়ে বলে, সবাই কেমন আছিস? সবাই উচ্চস্বরে চিৎকার করে বলে, ভালো আছি। সর্দার পাশের লোকটিকে বলে, আজকে কতজনকে এনেছিস? আজকে 5 জন পেয়েছি সর্দার। ঠিক আছে, ওদের ঠিকমতো কাজ শিখিয়ে দিস। তবে একটা ঝামেলা বেঁধে গেছে। কি ঝামেলা? আমাদের এলাকার পুলিশটা খুব বেশি বেড়েছে, যে কোনো সময় হুমকি দেয়। বাড়তে দে, সবাই হলে ঠিক জায়গায় পৌঁছে দিব। সর্দার সবার সঙ্গে আরও কিছু কথা বলে সবাই তার সঙ্গে হেসে খেলে কথা বলছে। নিলয় বুঝতে পারছে এদের বন্দি করে রাখা হলেও বন্দির স্বাদ দেওয়া হয় না। সবাই সবার মতো করে বাঁচতে পারে, তবে সেটা শুধু গণ্ডির মধ্যে। এখানে কড়াকড়ি কোনো আইন নেই। এক সময় সর্দার উঠে চলে যায়। দুপুর লেগে এসেছে, সবাইকে সিরিয়াল করে বসিয়ে দেওয়া হয় দুপুরের খাবারের জন্য। নিলয়ও তাদের মধ্যে বসেছে, সবাইকে খাবার দেওয়া হয়। ভাত, ডাল, 1 পিস করে মাছ। নিলয় খেয়ে দেখে খাবারের মানও খুব ভালো, কিন্তু এতজনকে মাছ দিয়ে পোষায় কেমনে? নিলয় এত কিছু ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে। অনেক দিন পর ভাত পেয়েছে, সে পেট ভরে খেয়ে নেয়। খাওয়ার এক মুহূর্তে মনে পড়ে মায়ের কথা। চোখের পাতা ভেসে ওঠে মায়ের কাতর মুখখানি। নিলয় খাওয়া বন্ধ করে চুপটি মেরে বসে আছে, আর খাবার গিলতে পারে না সে। এই সামান্য কিছু ভাতের জন্য কত কষ্টই না তাদের পেতে হয়েছে। কিছু খাবারের জন্য তার মা দিনের পর দিন সংগ্রাম করে এসেছে, তবুও কখনো পেয়েছে, আবার কখনো পায়নি। নিলয়ের পাশেই রায়হান বসেছে, সে রায়হানের দিকে তাকায়। রায়হানের চোখে পানি দেখে বলে, বাড়ির কথা মনে পড়ছে? আমাদেরও মনে পড়তো, তবে এখন অভ্যাস হয়ে গেছে। মনে করো ওর লাভ নেই, এখানে নিয়ম করে 3 বেলা খাবার দেওয়া হয়, অন্য সময় পাবে না। তাই এখনই পেট ভরে খেয়ে নাও, তুমিও দেখবে আস্তে ধীরে সবাইকে বলে যাবে। আমার বাড়িতে কেউ নেই, আমি এই দুনিয়ায় একা। একা? তাহলে একচো কার জন্য? মায়ের জন্য। মায়ের কথা মনে পড়ছে। তুমি না বললে কেউ নেই? হ্যাঁ, নেই। পরশু রাতেই আমার মা মারা গেছে। রায়হান এবার একটু থমকায়, তবুও নিলয়কে সান্ত্বনা দেয়। ছোট হলেও এখানে থেকে থেকে অধিক অভিজ্ঞ হয়ে উঠেছে সে। মন খারাপ করো না, এখানে মন খারাপের স্থান নেই।
এখানে থাকতে হলে যুদ্ধ করে বাঁচতে হয়। যত ভেঙে পড়বে তোমাকে তত ভেঙে ফেলা হবে। নিলয় নিরস মুখে বসে থাকে। তার কিছুই ভালো লাগছে না। বারবার চোখের পাতায় মায়ের কান্না ভেজা স্মৃতি ভেসে উঠছে। যে ভাতের জন্য আজ তার মা নেই, সে ভাত কিভাবে গলা দিয়ে নামবে? সন্ধ্যা নেমে এসেছে। সব বাচ্চাগুলোকে নিয়ে মুম্বাইয়ের ব্যস্ত মোহাম্মদ আলী রোড সংলগ্ন বাজারে নিয়ে যাওয়া হয়। বাজারে পৌঁছালে নিলয় অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে। এত বড় বাজারে আগে সে কখনোই দেখেনি। মোহাম্মদ আলী রোড, মুম্বাইয়ের রাত জাগা স্বপ্নপুরী। রাত যত গভীর হচ্ছে, মোহাম্মদ আলী রোড ততটাই জীবন্ত হয়ে উঠছে। পুরনো উর্দু নামে সাইনবোর্ড, ঝুলে থাকা লাইটের মালা, ভেজা রাস্তায় আলো আঁধারের প্রতিফলন, সব মিলিয়ে এক জাদুকরী বাস্তবতা। নিলয়দের নিয়ে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। নিলয়ের চোখে পড়ে রাস্তাটির দুই পাশে পুরনো মসজিদ, মাদ্রাসা আর গলিতে গলিতে ছড়িয়ে থাকা ছোট ছোট খাবারের দোকান। মিনারা চৌরাস্তা থেকে শুরু করে ভুরি গলি পর্যন্ত প্রতিটা কোণে কোণে আছে খাবারের ধোঁয়া, সিজলিং শব্দ, গরম নাহিরি আর মানুষের ভিড়। নিলয় রায়হানের থেকে জানে এইটাই নাকি এখানের বড় একটা বাজার। এটা রাতভর খোলা থাকে। আর রমজান মাসে তো এই রাস্তা হয়ে যায় মুম্বাইয়ের রাত্রিকালীন উৎসবের কেন্দ্র। চারপাশে শুধু লাইটিং, আজানের ধ্বনি, কাচ্চি বিরিয়ানির ঘ্রাণ আর হাজারো মানুষের পায়ের শব্দ। নিলয় খেয়াল করে একদিকে তাওয়া চালাচ্ছে একজন বৃদ্ধ বাবুচি। তার মাথায় ফেস টুপি। চিকেন মালাই টিক্কা সোনালি রঙের হয়ে উঠেছে আগুনের উত্তাপে। যদিও নিলয় এত কিছু খাবার আগে দেখেনি, চেনেও না, নামও জানে না, রায়হান তাকে সব কিছু চিনিয়ে দিচ্ছে। নিলয়ের চোখ আরেক পাশে চলে যায়। আরেক পাশে রাবড়ি, মালপোয়া, ফালুদা, চোখ ধাঁধানোর সাজে শোভিত জবির কাবাব, বদরুদ্দিন হোটেল, বেলি বেলি বিরিয়ানি। এই নামগুলো শুনলেই পেটে খিদে আর চোখ জ্বলজ্বল করছে। রায়হানের কথার সঙ্গে অবশ্য বাস্তবতাও মিলে যায়। ইতিমধ্যে এত কিছু দেখে সত্যি নিলয়ের খাওয়ার ইচ্ছে করছে, কিন্তু তার সব থাকলেও সাধ্য নেই। রায়হান আরও জানায় রাত 1টা থেকে 2টা, যেখানে মুম্বাইয়ের অন্য বাজারগুলো ঘুমিয়ে পড়ে, মোহাম্মদ আলী রোড তখন সবচেয়ে বেশি বেঁচে থাকে। তরুণ, বৃদ্ধ, নারী, শিশু সবাই যেন কোনো উৎসবে মেতে আছে। রায়হানের এখানে 1টা পর্যন্ত থাকতে হবে। কখনো কখনো আবার 2টা থেকে 3টাও বেজে যায়। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই নিলয় অনুভব করছে মোহাম্মদ আলী রোড কোনো সাধারণ বাজার নয়। এটা যেন এক জীবন্ত বই, যেখানে প্রতিটি গলি একটা নতুন গল্প বলে। রাত যত গভীর হয়, শহরের আর সব কোলাহল স্তব্ধ হলেও এখানেই শুরু হয় আলো, খাদ্য আর মানুষের মিলনের উৎসব। গ্রামের রাতে সব কিছু নীরব থাকে, দিনে আবার সবাই জেগে ওঠে। কিন্তু নিলয় এখানে দেখেছেন উল্টোটা। এখানে দিনে চেয়ে রাতে বেশি জেগে উঠেছে। রায়হান সহ সবার হাতে একটা করে পালিশ করার কাঠের বক্স। সবাই একটা গলির সাইডে সিরিয়াল মতো বসে পড়ে। এখানে প্রায় 40 জনকে আনা হয়েছে, বাকিদের অন্যান্য জায়গায় নেওয়া হয়েছে। সবাই সারিবদ্ধভাবে গুছিয়ে বসে। যারা এনেছে তাদের সাধারণত মানুষের মধ্যে হারিয়ে যায়। অগোচরে নজর রাখছে সবার দিকে, কেউ যেন পালাতে না পারে। ইতিমধ্যে অনেক কাস্টমার আসছে যাচ্ছে। নিলয়ের কাছেও বেশ কিছু কাস্টমার এসেছে। প্রথমে কাজ করতে তার একটু অসুবিধা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। পালিশ করা তার কাছে তেমন কঠিন মনে হচ্ছে না, বরং অনেক সহজ। হঠাৎই বাজারের মধ্যে হইচই বেঁধে যায়। রায়হান সহ উৎসুক হয়ে ওঠে। নিলয় রায়হানকে বলে, কি হয়েছে? সবাই এভাবে ব্যস্ত হয়ে পড়ছে কেন? বাজারে মেয়র এসেছে। তিনি এখানে সপ্তাহে একবারই আসে। খুব বড় লোক। শুধু মেয়র না, এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। তার কাছে অনেক জন আছে। যে যে বড় বড় মাফিয়া মেয়র তাকে নিজের কাছে নিয়ে নেয়। তার অনেক শক্তি। সবাই এক নামে চেনে। সবাই তার নাম শুনলেই ভয়ে কাঁপে, কিন্তু আমার ভয় লাগে না, কারণ সে মাফিয়া হলেও ভালো। রায়হান আবার নিজের কাজে মন দেয়।
নিলয় মনে মনে কিছু একটা ভাবে। সে চিন্তা করে যদি কোনোভাবে এই মেয়রের কাছে সে পৌঁছতে পারে তাহলে তাকে নামকরা বড় মাফিয়া হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি কি বললে? ওনার কাছে যেতে হলে কিসের প্রয়োজন? রায়হান কাজের ফাঁকে বলে। অনেক সাহসের প্রয়োজন। সেই সাহসী ছাড়া দুর্বল কি পছন্দ করে না। নিলয়ের চোখ জ্বলজ্বল করে ওঠে। মনে মনে ভেবে নেয় যেভাবেই হোক তাকে মেয়র পর্যন্ত একদিন পৌঁছাতেই হবে, কিন্তু তার আগেই অধিক সাহস জুগিয়ে নিতে হবে। বাজারের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। সব দোকানি, ক্রেতা বিক্রেতা সবাই তড়িঘড়ি করে অপেক্ষা করছে মেয়রের। একসঙ্গে অনেকগুলো গাড়ি বাজারের মধ্যে আসছে, সামনে পেছনে অসংখ্য বাইক, মধ্যে একটা কালো চকচকে মাইক্রো। এই মাইক্রোতে মূলত মেয়র রয়েছে। গাড়িটা আস্তে আস্তে বাজারের মধ্যে চলে আসে। সবাই দুই সাইডে জড়ো হয়ে মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দেয়। সবার মনের মধ্যে একটা অজানা অস্থিরতা। সবার মতো নিলয়ের মনেও মেয়রকে দেখার তৃষ্ণা জেগে ওঠে। যাকে নিয়ে এখানে এত হুলস্থুল পরিস্থিতি। কালো মাইক্রোটা এসে বাজারের ঠিক মধ্যে ব্রেক করে। বাইক থেকে নেমে ছেলেরা মাইক্রোর দরজা খুলে দেয়। ভেতর থেকে বের হয়ে আসে একজন। লোকটির বয়স 40-এর বেশি, শরীরের বরণ কালো কুচকুচে। মাথার সামনের সাইডে চুল না থাকলেও পেছনে গোছাখানেক চুল। চোখ জোড়া বড় বড় জ্বলজ্বল করছে। ভয়ঙ্কর দেহের অধিকারী হলেও মুখে কৃত্রিম হাসি লেগে আছে। লোকটি বের হতেই উৎসুক জনতা হইচই কমে যায়, তবে ফিসফিসানি কানাঘুষো এখনো চলছে। দূর থেকে তার দিকেই তাকিয়ে আছে নিলয়। নিলয় ধীর কণ্ঠে রায়হানকে বলে, এই মেয়রের নাম কি? তুমি এটাও জানো না? ওনার নাম মেয়র সোহেল রেজা। ও, নিলয় ছোট্ট করে উত্তর দিয়ে আবার মেয়রের দিকে তাকায়। মেয়র এদিকে ওদিকে সব দোকানে যাচ্ছে, দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করছে। নিলয়ের মনে হচ্ছে লোকটি খুব ভালো মনের মানুষ। তবে রায়হান যে বলল সে মাফিয়ারা তো শুধু নাম কামাতে সব অন্যায় করে, ভালো হয় না। কে জানে, ভালো হতেও পারে। নিলয় সেদিকে ধ্যান ভঙ্গ করে। একজন কাস্টমার এসেছে, তার জুতার পালিশ করার মনোযোগ দেয়। লোকটি টাকা দিয়ে আবার চলে যায়। নিলয় মাথা নিচু করে কাঠের বাক্স কিছু একটা করছে। হঠাৎ তার বাক্সের উপর কালো লোফার পরা একটা পা এনে রাখে। নিলয় নতুন কাস্টমার ভেবে পালিশ করতে নেয়। সবাই বাক্সের ওপর পা রেখে পালিশ করিয়ে নেয়, কেউ আবার জুতা খুলেও করে। নিলয় পালিশ করতে করতে একবার পায়ের মালিকের দিকে তাকায়। চমকে ওঠে সে। পালিশ করা থেমে যায়, হাত জোড়া স্থির হয়ে গেছে। স্বয়ং সোহেল রেজা তার দোকানে, তার দিকেই তাকিয়ে আছে। নিলয় চমকপ্রদ চোখে সোহেল রেজার দিকে তাকিয়ে থাকে। সে আশা করেনি তার মতো একজন ছেলের দোকানে স্বয়ং সোহেল রেজার মতো মানুষ আসতে পারে। নিলয়ের মুখ হা হয়ে গেছে। সোহেল রেজা হেসে নিলয়কে বলে, কি হলো ছোট, পলিশ কর। নিলয় সেই হাসির দিকে তাকায়। কালো কুচকুচে মুখেও হাসিটা খুব সুন্দর। সোহেলের কথায় নিলয়ের ধ্যান ভাঙে। সে পালিশে মনোযোগ দেয়। সোহেল রেজা নিলয়ের কর্মকাণ্ড দেখে হাসে। ছেলেটার খুশিতে হাত থরথর করে কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই নিলয় পালিশ কমপ্লিট করে। সোহেল রেজা তার দিকে 1000 টাকা একটা নোট এগিয়ে দেয়। নে তোর মজুরি। কিন্তু আমার মজুরি তো এত টাকা নয়। আমি তোকে খুশি হয়ে বেশি দিলাম। তবুও নিলয় এত টাকা নিতে অস্বস্তি বোধ করছিল। পেছন থেকে একজন বলে, ভাই যখন দিয়েছে নিয়ে নে। নিলয় কাঁপা কাঁপা হাতে টাকাটা নিয়ে নেয়। সোহেল রেজা তার দিকে হাসি মুখে তাকিয়ে সেখান থেকে চলে যায়। মধ্য 18 দিন কেটে যায়। এই কয়দিনের মধ্যে নিলয় চতুর হয়ে উঠেছে। সব বাচ্চাকে ডিঙিয়ে তাদের ঊর্ধ্বে গিয়ে উঠেছে। তার ভেতরে জন্ম নিয়েছে নতুন উদ্যম, সাহস, প্রতিহিংসা, স্বপ্ন পূরণের এক দীপ্তিমান আশা। আজ আবার সর্দার সকলের সঙ্গে দেখা করতে আসবে। সর্দার সপ্তাহে একদিন সাধারণত সবার সঙ্গে দেখা করে।
দেখা করার মূল কারণ কোনো বাচ্চার অসুবিধা হলে তা পূরণ করা। সবাই দীর্ঘ উঠোনে দাঁড়িয়ে হই হুল্লোড় করছে। একটু পরেই সর্দার এসে তার আসনে বসে। সবাই চুপ হয়ে দাঁড়িয়ে যায়। সর্দার সবাইকে বলে, সবাই ঠিক আছিস? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই উচ্চস্বরে চিৎকার করে না বলে। তাদের কথায় সর্দার মুচকি আসে। সে অসুবিধা হবে তেমনভাবে রাখেনি, তবুও জিজ্ঞেস করে নেয়। আসলেই কেউ ধরতে পারে না সর্দারের মনে কি চলছে। সবাইকে কিডন্যাপ করে ব্যবসায় লাভ, নাকি তাদের শান্তিতে 3 বেলা খাবার দেওয়া। সর্দারের উদ্দেশ্য যাই হোক, এতে বাচ্চাগুলো নিরাপদে থাকতে পারে। তাদের মনে আতঙ্ক থাকে না, এমনকি খাবারের জন্য কষ্টও করতে হয় না। সর্দার বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতে বলতে বাইরে থেকে তার দলের একটা ছেলে চলে আসে। এসে সর্দারকে বলে, সর্দার, আবার একটা ঝামেলা লেগে গেছে। কি হয়েছে? আমাদের মহল্লার পুলিশ অফিসার এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। ও মদ খেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর আমাদের তথ্য বলে বেড়াচ্ছে। সবাইকে বলছে এই বাচ্চাগুলো আমরা কিডন্যাপ করে আনি। যদি এমন চলতে থাকে তাহলে একসময় কিন্তু আমাদের সমস্যা লেগে যেতে পারে। যত ঝামেলা সব এই পুলিশকে নিয়ে। দুদিন পর পর কিছু না কিছু করেই চলছে। ওর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারলে শান্তি লাগতো। কিন্তু ওকে মারবে কে? তুই মারতে পারবি? ছেলেটা মাথা দুদিকে ঘুরিয়ে না বোঝায়। না সর্দার, আমি খুন করতে পারবো না। সব কিছু করলেও কখনো খুন করিনি। সর্দার প্রায় মজার ছলেই সামনে উঠোনে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের বলে, এই তোরা কেউ কি পারবি পুলিশ অফিসারকে খুন করতে? পারলে হাত উঁচু করে দেখা। সর্দার হেসে সামনে তাকায়, তবে কেউ হাত উঁচু করে না। সবার চোখে মুখে অপারগতার স্পষ্ট ছাপ। সর্দার তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। হঠাৎ পেছন থেকে একটা হাত উঁচু হয়। সর্দার প্রায় চমকে ওঠে, অধিক কৌতূহল হয়ে ওঠে। কে হাত তুলেছিস? সামনে আয়, দেখি তোকে। সর্দার অধীর আগ্রহে সামনের দিকে তাকায়। পেছন থেকে আস্তে আস্তে এগিয়ে আসে সে। আস্তে আস্তে নিলয়ের মুখটা স্পষ্ট হয়। সে ধীরে ধীরে এগিয়ে যায় সর্দারের কাছে। তুই পারবি পুলিশকে মারতে? নিলয় মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, আমি পারবো। সর্দার নিলয়ের কথাটা হাসির ছলে নেয়। চাপা হেসে মজা করে বলে, তাহলে যা, পুলিশ অফিসারকে মেরে আয়। ওকে খুন করে তুই আমার সাথে দেখা করবি। মারতে পারলে পুরস্কার পাবি। নিলয় সত্যিই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যায়। তার শরীরে কেমন অদৃশ্য ক্রোধ নেমে এসেছে। শিরা উপশিরা দপদপ করছে। রাগে, ক্ষোভে, সাহসে শরীর জ্বলে উঠছে। সর্দার, ও তো চলে গেল। সত্যি যদি পুলিশকে মারতে যায়? তোদের মনে হয় ও পুলিশকে মারতে পারবে? দেখ, অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো বলে। নয়তো গেলেও অফিসারের হাত 2-4টা চড় থাপ্পড় খেয়ে পালিয়ে আসবে। ছেলেটা সর্দারের কথায় হেসে ফেলে। সর্দার অবশ্য ঠিক বলেছে। এতটুকু ছেলে মানুষ খুন করতে পারে নাকি? সে নিজেই যেখানে খুন করতে ভয় পাচ্ছে, সেখানে এই ছোট্ট পুচকি কিভাবে মানুষ খুন করবে? নিলয় শক্ত চাহনি দিয়ে দ্রুত পায়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। তার একমাত্র লক্ষ্য পুলিশ অফিসারকে খুঁজে বের করা, তারপর খুন করা। নিলয়ের পেছন পেছন রায়হান দৌড়ে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, সত্যি তুই খুন করতে যাচ্ছিস নাকি? বলি এমনটা করিস না। সব সময় পুলিশ অফিসারকে গার্ড দেওয়া হয়। দূরেই তার লোকেরা থাকে। তুই ধরা পড়ে যাবি। একবার ধরতে পারলে তোর জীবনে। যাই হয়ে যাক না কেন, আজ আমি অফিসারকে খুন করবই। নিজের নাম ডাক বাড়াতে হলে ছোট থেকেই শুরু করতে হবে। পাগল হয়ে গেছিস তুই? শুধু নামডাক বৃদ্ধি করতে খুন করবি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ক্ষমতা পাওয়ার লোভে আমি পাগল হয়ে গেছি। ধরা পড়লে পড়বো, তবু আমি সবাইকে দেখিয়ে ছাড়বো আমি দুর্বল নই। তোর মাথাটা সত্যিই গেছে রে। নিলয় রায়হানের কোনো কথা কানে নেয় না। সে গলি গলি খুঁজতে শুরু করে পুলিশকে। অবশেষে চলতি গলির শেষ মাথায় এসেই দেখতে পায় সামনের গলিতে পুলিশ অফিসার টলতে টলতে হেঁটে চলেছে। শিকার পেয়ে নিলয়ের চোখে মুখে হাসির ঝিলিক উপচে পড়ে।
দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের গলিতে। রায়হান দাঁড়িয়ে পড়ে, গলির আড়ালে থেকে উকি দিয়ে দেখতে থাকে। নিলয় চোখ মুখ শক্ত করে এগিয়ে চলেছে। একটু যেতেই সামনে একটা মদের খালি বোতল পড়ে থাকতে দেখে। সেটা হাতে তুলে নেয়, দেওয়ালে বাড়ি মেরে অর্ধেক ভেঙে ফেলে। বাকি অর্ধেক তার হাতেই রয়েছে, কাঁচগুলো সরু খাড়া হয়ে আছে। নিলয় পুলিশের সামনাসামনি হয়। পুলিশ মদ খেয়ে মাতাল অবস্থায় আছে, তার হাতে আরও একটি মদের বোতল। পা টলছে অনবরত। কেউ রাস্তা আটকাতেই পুলিশ অফিসার থেমে যায়। কে রাস্তা আটকেছে দেখার চেষ্টা করে, তবে চোখের সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখছে না। পুলিশ অফিসার এবার মাথা নিচু করে নিলয়ের মুখের কাছে চোখ এনে দেখার চেষ্টা করে। কে রে তুই, আমার রাস্তা আটকেছিস? নিলয় হাতের অর্ধেক মদের বোতলটা পুলিশের মাথায় বাড়ি মেরে ফেলে। তোর বাপ আমি। মুহূর্তেই পুলিশের মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে রায়হান দৌড়ে পালিয়েছে। পুলিশ রাস্তায় বসে পড়ে, ব্যথায় চিৎকার করে ওঠে। দূর থেকে তার সিকিউরিটি দৌড়ে আসছে। নিলয় তাদের দেখে ছুটে পালিয়ে যায়। সিকিউরিটি কাছে আসতেই পুলিশ তাদের বলে, কে ছিল? ধরে আন আমার সামনে, কোনোভাবেই যেন পালাতে না পারে। সিকিউরিটিগুলো যেতে যেতেই নিলয় হারিয়ে গেছে। সামনে 3টা গলি, সে কোন গলি দিয়ে গেছে কেউই খুঁজে বের করতে পারে না। নিলয় প্রাণপণে দৌড়ে চলেছে, যত জোরে সম্ভব তত জোরে ছুটছে। হঠাৎ করেই সে থেমে যায়, আস্তে আস্তে বলে, এখনো তো ওকে আমার নামই বলা হয়নি। ও জানবে কিভাবে ওকে কে মেরেছে? আর আমার নামই বা কিভাবে হবে? নিলয় থমকে দাঁড়ায়, উল্টো ঘুরে আবারও দৌড় লাগায়। তার এখন একমাত্র উদ্দেশ্য আবার পুলিশের কাছে গিয়ে তার নাম বলে আসা। নিলয় ছুটতে চলেছে পুলিশের দিকে। পুলিশ মাথায় হাত চেপে টলছে, এভাবে আর কিছুক্ষণ থাকলেই মরেই যাবে। ইতিমধ্যেই রক্তে রাস্তা ভিজে গেছে। পুলিশ চিৎকার করে কে তাকে আঘাত করেছে তাকে গালি দিচ্ছে। কোন শুয়োরে বাচ্চা আমাকে মেরেছিস? পালিয়ে না গিয়ে সামনে আয়, তোকে আমি দেখে নেব। তখনই নিলয় তার সামনে গিয়ে দাঁড়ায়, চিবিয়ে চিবিয়ে বলে, আমি নিলয়, আমি মেরেছি তাকে। পুলিশ নিলয়ের দিকে তেড়ে আসতে গেলে নিলয় তার হাত থেকে মদের বোতলটা ছিনিয়ে নেয়। পুলিশের মাথায় সোজা বোতলটা বাড়ি মারে। মুহূর্তেই বোতল ভেঙে কাঁচগুলো অফিসারের মাথায় বিঁধে যায়। সে চিৎকার করে ওঠে, সঙ্গে সঙ্গে নিথর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। নিলয় পেছন ফিরতেই তাকে 4জন সিকিউরিটি মিলে জাপটে ধরে। নিলয় ছাড়ানোর চেষ্টা করেও পারে না, তারা শক্ত করে ধরেছে। নিলয় কিছুতেই তাদের 4জনের শক্তির সঙ্গে পেরে উঠছে না। সিকিউরিটিগুলো নিলয়কে টেনে গাড়িতে তোলে, নিতে নিতে 2-4টা ঘুষিও লাগিয়ে দেয়। মুহূর্তেই নিলয়ের নাক ফেটে রক্ত পড়তে থাকে, কিন্তু সে দমে যায় না, বরং মুখে প্রশান্তির হাসি ফুটে উঠেছে। অবশেষে সে প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছে। নিলয়ের চোখ জোড়া এখনো দপদপ করছে, মুখে লেপ্টে আছে জয়ী হওয়ার বিজয়ী হাসি। মধ্যে সম্পূর্ণ একদিন কেটে যায়। আধা অন্ধকার রুমের মধ্যে চেয়ারে বসে আছে সোহেল রেজা। তার পাশেই নত মুখে দাঁড়িয়ে আছে সর্দার। সর্দার কাচুমাচু ভঙ্গিতে নিচু স্বরে বলে, সত্যি স্যার, আমি জানতাম না ছেলেটি সত্যি পুলিশ অফিসারকে মেরে দিবে। আমি তো তাদের ইয়ার্কির ছলে বলছিলাম। আমি ভেবেছিলাম সে পুলিশ 2-4টা চর থাপ্পড় খেয়ে পালিয়ে আসবে, কিন্তু সে আসলে গিয়ে পুলিশকে খুন করবে এটা ভাবিনি। সোহেল শান্ত স্বরে বলে, তুমি যা ভাবছো আমি মোটেও তা ভাবছি না। তুমি ভাবছো পুলিশের মৃত্যু নিয়ে, কিন্তু সেদিকে আমার বিন্দুমাত্র হেলদোল নেই। আমি চিন্তা করছি একটা বাচ্চা ছেলের মধ্যে ঠিক কতটা সাহস থাকলে সে তার দ্বিগুণ বয়সের একজনকে খুন করতে পারে। তবুও লোকটা পুলিশ, যেখানে অন্য বাচ্চারা পুলিশের নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে, সেখানে ও পুলিশকেই খুন করেছে। ও আসলে সবার মতো নয়, ও সবার চাইতে আলাদা। ওর এই সাহসের জন্য আমি বিপদে পড়ছি। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব।
চিন্তা আমাকে নিয়ে করছে না, চিন্তা করছে ছেলেটাকে নিয়ে। আজও ওকে এখনো জেলে বাঁচিয়ে রাখা হয়েছে নাকি মরে গেছে? ওর কই মাছের প্রাণ, এত সহজে মরবে না। ওকে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি ছাড়ানোর সব ব্যবস্থা করেছি, একটু পরেই চলে আসবে। সর্দার আমতা আমতা করতে থাকে। মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বলবে কি বলবে না ভাবছে। সর্দার তবুও বলেই বসে। স্যার, আপনি ওই সাধারণ একটা বাচ্চাকে নিয়ে এত ভাবছেন কেন? ও কোনো সাধারণ বাচ্চা নয়। শত কোটি সাধারণ বাচ্চার মাঝে একটিমাত্র অসাধারণ বাচ্চা, আর আমার নজর সবসময় অসাধারণদের প্রতি। মানে? মানে খুব পরিষ্কার, বাচ্চাটাকে আমার লাগবে। আমি ওকে নিজের মতো করে গড়ে তুলব, সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলব, এত শক্তিশালী করে তুলব যেন ওর নাম শুনলেই সবাই কেঁপে ওঠে। সর্দার কি বলবে ভেবে পাচ্ছে না। তবে মেয়র যেহেতু বলেছে সেহেতু কথার নড়চড় হবে না। নিলয়কে তাকে দিয়ে দিতে হবে। আপনি যখন বলছেন নিবেন, সেখানে আমি আর কি বলতে পারি? গুড, ভেরি গুড। সর্দার থমথমে মুখে দাঁড়িয়ে থাকে সোহেল রেজার পাশে। কিছুক্ষণ বাদেই দুজন নিলয়কে ধরে ভেতরে নিয়ে আসে। নিলয়ের অবস্থা করুণ। তাকে অনেক টর্চার করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় গভীর ক্ষত, হাতে পায়ে কালশিটে দাগ, নাক ও ঠোঁট বেয়ে এখনো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। নিলয় একা একা দাঁড়িয়ে থাকতে পারছে না, এই জন্য তাকে দুজন ধরে রেখেছে। সর্দার নিলয়কে দেখে বলে, এই কোথায় গিয়েছিলি রে তুই? তোর সাহস কত বড়? নিলয় অসুস্থ সত্ত্বেও মাথা উঁচু করে বলে, নিজের নাম বদলে দিতে গিয়েছিলাম। এই পুলিশ অফিসারকে কেন মারতে গিয়েছিলি? আমি তো হাসির সুরে এই কথাটি বলছিলাম। সাধারণ মানুষকে মারলে আমাকে পুলিশ খোঁজ করবে, আর পুলিশকেই মারলে আমাকে এনার মতো মাফিয়া খোঁজ করবে। আমি ঠিক এমনটাই চাইছিলাম। শেষের কথাটা নিলয় মেয়রের দিকে তাকিয়ে বলে। মেয়র ছেলে দুটো ওকে নির্দেশ দেয়, এই, ওকে ভেতরে নিয়ে যা, চিকিৎসা দিয়ে দ্রুত সারিয়ে তোল। ওকে নিয়ে এখনো আমাদের অনেক কাজ বাকি। ছেলে দুটো নিলয়কে নিয়ে ভেতরে চলে যায়। সর্দার তার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এতটুকু ছেলে, এত সাহস, সে কল্পনাও করেনি কখনো। সময় চলতে থাকে পানির গতিতে। মধ্য প্রায় 2 সপ্তাহ খানিক পেরিয়ে যায়। নিলয় এখন সোহেল রেজার বাড়িতেই থাকে। সে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, শরীরের ক্ষতগুলো সেরে উঠেছে। নিলয় রুমের মধ্যে বিছানায় বসে আছে। সোহেল রেজার বাড়িটা দোতলায়। নিলয়কে নিচতলার একটা রুমে দেওয়া হয়েছে। রুমটা বেশ বড় নয়, আবার অতিরিক্ত ছোটও নয়, মাঝারি আকারের। রুমের মধ্যে কিছু ফার্নিচার দিয়ে সাজানো। নিলয় মাঝে মধ্যে চিন্তা করে তাকে কেন এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আসলে সোহেল রেজা তাকে নিয়ে কি করতে যাচ্ছে? কিন্তু প্রশ্নের উত্তরগুলো এখনো নিলয় সরাসরি পায়নি। সে এসবের কিছুই জানে না, শুধু জানে তাকে এখন থেকে এখানেই থাকতে হবে। নিলয়ের ভাবনার ইতিঘটে দরজায় টোকা পড়ায়। নিলয় শান্ত ভঙ্গিতে বলে, কে? দরজা খোলাই আছে, ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে সোহেল রেজা ঢুকে আসলে নিলয় তাকে দেখে চমকে ওঠে, উঠে দাঁড়ায় বিছানা থেকে। সাহেব, আপনি? দেখতে আসলাম তোকে। এখন কেমন আছিস? জি সাহেব, একদম সুস্থ। কি সাহেব সাহেব বলছিস? আঙ্কেল অথবা স্যার বলে ডাকবি, ঠিক আছে? নিলয় সামান্য হেসে ঘাড় কাত করে বলে। ঠিক আছে স্যার। নিলয়ের ডাকে সোহেল রেজা মুচকি হাসে। তোকে এখানে আনা হয়েছে কেন বলতো? কেন? তোকে এখানে আনা হয়েছে আমার জন্য। আমি তোকে আস্তে আস্তে গড়ে তুলতে চাই, তোকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলতে চাই, যেন কেউ তোর নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে। আমার হয়ে তুই এই শহরকে নিয়ন্ত্রণ করবি। কি পারবি না? নিলয়ের চোখ জ্বলজ্বল করে ওঠে। সে তো এতদিন এটাই চেয়েছিল, শুধু সময়ের অপেক্ষা করছিল। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তার মায়ের স্বপ্ন পূরণে আর কোনো বাধা থাকবে না।
নিলয় জোর গলায় সোহেলকে বলে। হ্যাঁ, আমি পারবো। সোহেল আরও দু একটা কথা বলার পর নিলয়কে বলে। তোকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই আজকেই। এখানে থেকেই তোকে গড়ে উঠতে হবে। মনে কর, তোকে গড়ে তোলার প্রথম ও প্রধান সিঁড়ি এটাই। কোথায় নিয়ে যাওয়া হবে? গেলেই বুঝতে পারবে। আমি বাইরে তোর জন্য অপেক্ষা করছি। দ্রুত রেডি হয়ে আয়। সোহেল কথা শেষ করে বাইরে বের হয়ে যায়। নিলয় কিছুক্ষণ চিন্তা করে, রেডি হতে থাকে। যদিও রেডি হওয়ার কিছু নেই। নিলয় দৌড়ে বাইরে চলে আসে। বাইরে সোহেল গাড়ি নিয়ে অপেক্ষা করছে। নিলয় এগিয়ে গেলেই সে ড্রাইভিং সিটে গিয়ে বসে। নিলয় গিয়ে তার পাশে বসে পড়ে। সোহেল গাড়ি স্টার্ট করে। গাড়ি এগিয়ে চলতে থাকে সামনের দিকে। নিলয় জানে না সে কোন অজানা গন্তব্যে যেতে চলেছে, তার জন্য সেখানে আসলে কি অপেক্ষা করছে। গাড়িটা ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে থাকে। বড় বড় হিজল গাছ দুই পাশে, মধ্য রাস্তা। নিলয় চুপচাপ গাড়ির মধ্যে বসে আছে। একসময় গাড়ি এসে একটা বাড়ির সামনে ব্রেক করে। বাড়িটা চকচকে, তবে নিলয়ের মাথায় আসছে না এই শহরের বাইরে এত সুন্দর বাড়ি কোথা থেকে আসলো। বাড়ির বাইরে বড় গেট। সোহেল গাড়ি থামিয়ে ভেতর থেকে নেমে আসে। সঙ্গেও নিলয়ও নেমে আসে। চল ভিতরে যাই। এটা কার বাড়ি? আমার। এত সুন্দর বাড়ি, কিন্তু এই জঙ্গলের মধ্যে কেন তৈরি করেছেন? সেটা সময় হলেই বুঝতে পারবে। এখন প্রশ্ন ছাড়া ভেতরে আয়। সোহেল হেঁটে এগিয়ে যায়। নিলয় তার পেছন পেছন হেঁটে চলেছে। পাহারাদার সোহেলকে দেখে দরজা খুলে দেয়। দুজন ভেতরে ঢুকতেই আবারও সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়। সোহেল নিলয়কে নিয়ে ভেতরে ঢুকে। বাড়িটা আর 5টা বাড়ির মতোই সাধারণ ডিজাইনের। ভেতরে ঢুকতেই নিলয়ের কানে বেজে ওঠে কারো গোঙানির মৃদু আওয়াজ। নিলয় থমকে দাঁড়িয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করে আওয়াজটা কোন দিক থেকে আসছে। সোহেল নিলয়ের হাত ধরে দ্বিতীয় তলায় উঠে যায়। নিলয় পেছনে ফিরে এদিক ওদিক আওয়াজের উৎস খোঁজে, তবে কিছুই চোখে পড়ছে না। তার মতে বদ্ধ রুমের মধ্যে কেউ আছে যে এই আওয়াজটা করছে। সোহেল নিলয়কে নিয়ে দ্বিতীয় তলায় চলে আসে। একটা রুমের সামনে চলে যায়। রুমের লক খুলে ভেতরে ঢুকে দুজন। ঢোকার সঙ্গে সঙ্গে নিলয়ের শরীর ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। চমকে ওঠে সে। ঘরের মধ্যে বড় বড় কাঠের টেবিল। টেবিলের ওপরে হাজারো হাজারো নাম না জানা বিভিন্ন রকমের অস্ত্র। নিলয় এত বড় বড় অস্ত্র এর আগে কখনো চোখে দেখেনি। ঠিকমতো অনেকগুলোর নামও জানে না। সোহেল আরও একটু সামনে এগিয়ে যায়। টেবিলের উপর থেকে বড় একটা পিস্তল হাতে তুলে নেয়। তারপর নিলয়কে বলে, আজকে তোকে পিস্তল চালানো শেখাবো, পারবি তো? নিলয় ভয় পাচ্ছে, তবুও সাহস জুগিয়ে বলে, হ্যাঁ, আমি পারবো। আমার কাছে আয়। নিলয় সোহেলের দিকে এগিয়ে যায়। সোহেল পেছন থেকে দুই হাতের বাহুর মধ্যে নিলয়কে পেঁচিয়ে নেয়। তারপর নিলয়ের হাত নিয়ে পিস্তলের ট্রিগারে আঙুল রাখে। এই ট্রিগারে চাপলেই সঙ্গে সঙ্গে গুলি বের হবে। তবে ট্রিগার চাপার আগেই আমাদের আরও একটা কাজ করতে হবে। সেটা হলো লক্ষ্য নির্ধারণ। লক্ষ্যটা শত্রুর উপর নিবদ্ধ করে ট্রিগার চাপতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে ওই যে সামনের একটা ফুলদানি, ওটাই আমাদের শত্রু। নে, তুই ওকে গুলি চালা। সোহেল নিলয়কে ছেড়ে পাশে এসে দাঁড়ায়। নিলয় পিস্তল তুলে ধরে, তাক করে ফুলদানির সোজা। ভয়ে হাত থরথর করে কাঁপছে। এই প্রথম পিস্তল ধরেছে, প্রচুর পরিমাণে ভয় লাগছে। তাড়াতাড়ি গুলি চালা। শত্রুদের এত সময় দিতে নেই। তারা 1 সেকেন্ডে কেউ কাজে লাগাতে পারে। নিলয় প্রস্তুত হয়ে ট্রিগারে চাপ দেয়। গুলি বের হয়ে সোজা ফুলদানিতে লাগে। ফুলদানি ভেঙে টুকরো হয়ে পড়ে চারিদিকে। নিলয় ইতিমধ্যে চোখ বন্ধ করে কাঁপছে। সোহেল হেসে হাততালি দেয়। তোর টার্গেট ছিল পাক্কা, তবে আমি তোকে ফুলদানি ভাঙতে এখানে আনিনি। তোর কাজ অন্য কিছু। আয় আমার সঙ্গে। নিলয় সোহেলের দিকে তাকায়। আবার কি কাজ হতে পারে সে বুঝতে পারছে না। সোহেলের রুম থেকে বের হয়ে এসেছে। নিলয় তার পেছন পেছন আসে। দুজন মিলে আবার নিচতলায় আসে।
সোহেল সোজা একটা রুমে নিয়ে যায় নিলয়কে। রুমের মধ্যে হাত পা মুখ বাঁধা একজন পড়ে আছে। নিলয় অবশেষে বুঝতে পারছে গঙ্গানির আওয়াজটা তাহলে এখান থেকেই আসছিল। তোর আজকের কাজ একে খুন করা। সোহেলের কথায় নিলয় চমকে তার দিকে তাকায়। এত ভয় পাচ্ছিস কেন? নতুন নাকি? এর আগেও তো পুলিশকে খুন করেছিস, এবার একে খুন কর। আস্তে আস্তে তোকে হাত পাকা করতে হবে। এইসব তোর কাছে সামান্য বিষয়ই করতে হবে, না হলে সবচেয়ে বড় মাফিয়া কিভাবে হবে? যদি মাফিয়া হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই খুনটা কর। নিলয়ের মধ্যে কেমন একটা জেদ চলে আসে। মাফিয়া তো সে হবেই, না হলে গ্রাম ছেড়ে এত দূর শহরে কেন চলে আসলো? যেভাবেই হোক তাকে মায়ের দেওয়া শেষ কথা পূরণ করতেই হবে। নিলয় চোয়াল শক্ত করে রক্তিম চোখে পড়ে থাকা লোকটির দিকে তাকায়। আস্তে আস্তে পিস্তলটা তার দিকে তাক করে। টার্গেট তাকে নিয়ে চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দেয়। সঙ্গে সঙ্গে গুলি করার শব্দ ভেসে আসে ঘরের মধ্যে, সঙ্গে লোকটির গাঢ় চিৎকার। লোকটি মেঝেতে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। সোহেলের মুখে হাসি ফুটে ওঠে। এখান থেকে শুরু হয় নিলয়ের বেড়ে ওঠা। তার মাফিয়া জগতে শুরু, স্বপ্ন পূরণের প্রথম ধাপ সে অতিক্রম করেই ফেলল। 2014 সাল। কালের প্রত্যাবর্তনের সময় পরিবর্তন ঘটতে থাকে। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কাটতে থাকে। প্রকৃতির পরিবর্তন আসে। পরিবর্তন আসে মুম্বাই শহরের। পরিবর্তন আসে মুম্বাই শহরের মানুষের। ঠিক তেমনই পরিবর্তন এসেছে নিলয়ের জীবনের। সে পরিবর্তন হয়েছে নিলয় থেকে নিলয় চৌধুরীতে। পুরো মুম্বাই শহরে অলি গলি সবাই তাকে না দেখলেও তার নাম শুনলেই ভয়ে কাঁপে। অবশেষে নিলয়ের মায়ের দেওয়া স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হয়েছে তার নিজেরও। নিলয়ের জীবনের 17 বছর কেটে গেছে এই মুম্বাই শহরে। এই 17 বছর বয়সে সে নিজেকে একটু একটু করে গড়ে তুলেছে। কতবার হোঁচট খেয়ে পড়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার পড়েছে। অবশেষে এমনভাবে উঠে দাঁড়িয়েছে যে আর কখনোই পড়বে না। অবশ্য আজকে নিলয় চৌধুরী হওয়ার পেছনে সোহেল রেজার অবদান সবচেয়ে বেশি। নিলয়ের এখন 24 বছর। সে অন্ধকার একটা ঘরের মধ্যে বসে আছে। অন্ধকার নয়, ঘরে ড্রিম লাইটের স্বল্প আলো রয়েছে। সেই স্বল্প আলোয় সামনে রাখা সোনার বারগুলো চকচক করছে। সম্পূর্ণ রুমেই শুধু সোনার বারের ভর্তি। সোহেল তার পাশে দাঁড়িয়ে। স্যার, এতবার 2 দিনে আবার কোথায় পেলেন? তোকে কতবার এক কথা বলতে হয়? এই সোনার বারগুলো আমেরিকা থেকে আসে। কিন্তু আমেরিকা থেকে তো সরাসরি এগুলো দিল্লি দেওয়া যায়, প্রত্যেকবার মুম্বাই কেন আসে? তুই এত কিছু বুঝবি না। তোর কাজ এগুলো বন্দর পর্যন্ত নিরাপদে ঠিকঠাক পৌঁছে দেওয়া, বরং দিল্লি পর্যন্ত পৌঁছেছে কিনা সেটা খেয়াল রাখা। সেটা তো নিয়মিত করেই যাচ্ছি, কিন্তু একটা প্রশ্নের জবাব দিন, এই বারগুলোতে কেজিএফ লোগো কেন? এটাই সোনার খনির নির্দিষ্ট লোগো। দুজনের কথার মাঝে রকি নামের তাদের দলের একজন আসে। ভাই, আবার ঝামেলা হয়েছে। কি হয়েছে? মোহাম্মদ আলী রোড সংলগ্ন বাজারে আবার বাচ্চুর লোকেরা চাঁদা তুলছে। আপনার পূর্বে দেয়া নির্দেশ মতো তাদের মানা করতে গেলে তারা আমাদের লোকেদের মারধর করেছে। শুয়োরের বাচ্চাদের খুব বেশি সাহস বেড়ে গেছে। আজ এক একটাকে একদম মাটির নিচে পুঁতে ফেলবো। নিলয় যেতে নিলেই সোহেল রেজা আটকে বলে, ওদের সঙ্গে ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই। বাচ্চু নেতার ছেলে, ওর বাবা আমাদের অনেক কাজে আসে। ওদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই না। সম্পর্ক থাকলো নাকি গেল তাতে আমার কোনো যায় আসে না। ওদের নিষেধ করার পরেও আমাদের এলাকায় চাঁদা তুলেছে। এর পরিণাম খুব ভয়ানক হবে। সবগুলোকে আমি আজ পিষে ফেলবো। নিলয় দাঁত চিবিয়ে চিবিয়ে বাইরে চলে যায়। সোহেল রেজা অবাক হয়। ইদানিং নিলয় তার কথা শোনে না, নিজের মর্জি মতোই কাজ করে। মোহাম্মদ আলী রোড বাজারের মধ্যে বিশাল চেঁচামেচি। সাধারণ মানুষজন ভয়ে জড়সড় হয়ে আছে একপাশে।
বাজারের মধ্যে একটা কালো মাইক্রো গাড়ি দাঁড় করানো। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চু। সামনে প্রত্যেক দোকানে চাঁদা আদায় করছে তার দলের লোকেরা, যারা অতিরিক্ত চাঁদা দিতে চাইছে না। বাচ্চুর লোকেরা তাদের মারধর করছে, দোকানের জিনিসপত্র ভাঙচুর করছে। বাকি মানুষরা ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। সবার মনের মধ্যে বিশাল আতঙ্ক, অনেকেই ভয়ে থরথর করে কাঁপছে। বাচ্চু বাঁকা হেসে তার দলের ছেলেদের কর্মকাণ্ড দেখছে। হঠাৎ তার চোয়ালে একটা ঘুষি লাগে। বাচ্চু হঠাৎ আক্রমণে তাল সামলাতে পারে না, গাড়ি থেকে ছিটকে দূরে সরে যায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়, তবে পরবর্তীতে আবার তার বুক সোজা একটা লাথি লাগে। এবার কোনোভাবেই বাচ্চু নিজেকে সামলাতে পারে না, দূরে পিচ রাস্তায় গিয়ে ছিটকে পড়ে। ব্যথায় কুঁকড়ে ওঠে। বাচ্চুর চোখ মুখ শক্ত হয়ে যায়। তাকে কেউ আঘাত করেছে এটা ভাবতেই চোখে মুখে আগুন ঝরে পড়েছে। বাচ্চুর সামনে তাকায়, কে মেরেছে দেখার জন্য। সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিলয়ের পরনে কালো প্যান্ট, কালো শার্ট, ফর্সা শরীরে কালো পোশাকে ভালো লাগছে। নিলয়ের মাথায় ঝাঁকড়া বাবরি চুল, চুলগুলো কাঁধ ছুঁই ছুঁই। বাবরি চুলে তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করছে। বাচ্চু নিলয়কে দেখে কিছুটা হকচকিয়ে যায়, ভয় পায় সামান্য। তারপরেও সাহস জুগিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি কেন? নিলয় এগিয়ে আসে, বাচ্চুর কলার চেপে আরো একটা ঘুষি মারে নাকে সোজা। সঙ্গে সঙ্গে নাক ফেটে গল গল করে রক্ত পড়তে থাকে। বাচ্চু ব্যথায় চিৎকার করে ওঠে। নিলয় চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এখনই মেরে না ফেলে শুধু মেরেছি, এটাই তোর ভাগ্য। বাজারের অনেকেই নিলয়কে দেখে খুশি হয়, আবার অনেকেই ভয় দ্বিগুণ বেড়ে যায়। যারা কখনো নিলয়কে দেখেনি তারা কৌতূহল হয়ে দেখছে। বাচ্চুর লোকেরা দাঁড়িয়ে আছে। বাচ্চু তাদের চিৎকার করে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। বাচ্চুর লোকেরা নিলয়কে মারার জন্য তেড়ে আসে। নিলয় বাচ্চুকে ছেড়ে উঠে দাঁড়ায়। নিলয়ের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এখানে নিলয়ের কেউ নেই। সে মনে করে এদের জন্য সে একাই যথেষ্ট। একের পর এক লোক নিলয়কে মারতে এগিয়ে আসছে। নিলয় সবাইকে এক হাতে সামলে নিচ্ছে। সবাই রাস্তার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। নিলয় হাতে একটা পিস্তল তুলে নেয়, চারিদিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চাঁদাবাজদের গুলি করছে। সবাই পাখির মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। নিলয়ের হাতের কাছে যা পাচ্ছে তা দিয়েই আঘাত করছে। বাজারের মধ্যে নতুন একটা আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই থরথর করে কাঁপছে। কেউ কেউ নিলয়ের কাজে মুগ্ধ হচ্ছে। সে না আসলে এরা দোকানে আরও অত্যাচার করত। বাচ্চুর লোকেরা রাস্তায় মুখ থুবড়ে পড়েছে। কেউ কেউ পালিয়ে গেছে। নিলয় এবার বাচ্চুর দিকে এগিয়ে যায়। বাচ্চু ভয়ে কাঁপছে। এর আগে সে সরাসরি কখনো নিলয়ের হামলার মুখে পড়েনি। নিলয় আগেই তার লোকেদের দিয়ে মানা করেছিল, কিন্তু বাচ্চু সাহস দেখিয়ে এসেছে। আগে যদি জানতো নিলয় এতটা ভয়ঙ্কর তাহলে কখনোই এখানে আসতো না। নিলয় এগিয়ে গিয়ে বাচ্চুর কলার টেনে ধরে, দুই গালে দুইটা থাপ্পড় মারে। তারপর চিৎকার করে শক্ত কণ্ঠে বলে, তোর সাহস কিভাবে হয় আমার এরিয়ায় আমার ওপর টেক্কা দিয়ে চাঁদা আদায় করার? আমি নিজেই ওদের উপর অত্যাচার করি না, আর তুই কিভাবে করবি? আজকে তো শুধু ট্রেইলার দেখালাম, এরপর এই মহল্লায় তোর পা দেখলে পা থাকবে, কিন্তু তোর দেহ থাকবে না। নিলয় কলার টেনে বাচ্চুকে ধাক্কা মারে। বাচ্চু ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা। যত তাড়াতাড়ি যাবি ততই তোর জন্য ভালো। এখানে থাকলে নির্ঘাত আমার হাতে মরবি। বাচ্চু তড়িঘড়ি করে উঠে গাড়িতে বসে। মুহূর্তেই ধুলো উড়িয়ে গাড়ি টেনে পালিয়ে যায়। বাচ্চুর ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। উৎসুক জনতা নিলয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় সেদিকে না তাকিয়ে বাইকে গিয়ে উঠে বসে। তারপর এক টানে বাজার থেকে বের হয়ে যায়। পেছন ফিরে একবার ঘুরেও তাকায় না। চারিদিকে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বাড়ির বারান্দায় বসে আছে সোহেল রেজা। তার চোখে মুখে আক্রোশ, চোখ জোড়া আগুনের মতো জ্বলছে। তার পেছনে দাঁড়িয়ে আছে রকি সহ আরও অনেকেই। রকি আবারও সোহেলকে বলে,
স্যার নিলয় কিন্তু নিজেকে খুব বড় ভাবছে, আপনাকে টপকাতে চাইছে, আপনার কথা অমান্য করছে। সে নিজেকে আপনার চেয়েও বেশি শক্তিশালী ভাবছে। আর আজ তো বাচ্চুদের মেরে আপনার আরও একটা শত্রু বেশি হয়ে গেল। সোহেল এখনই রকির প্রশ্নের জবাব দেয় না। বৃষ্টির মধ্যেও বাইক নিয়ে ভিজতে ভিজতে নিলয় এসে বাড়ির সামনে থামে। সোহেল তাকে দেখে উঠে দাঁড়ায়, নিচে নেমে আসে। সোহেল বাড়ির বাইরে আসে। রকি তার মাথার উপর ছাতা ধরে রেখেছে। নিলয় বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। সোহেল তাকে বলে, তোকে আমি গড়ে তুললাম আর তুই আমাকে ধ্বংস করতে চাইছিস? বাচ্চুর ছেলেকে মেরে আমার শত্রুতা আবারও বাড়িয়ে দিলি। কি মনে করিস তুই নিজেকে? নিলয় কোনো জবাব দেয় না। সোহেল তাকে কিছু বললেও সে চুপ থাকে। বৃষ্টির পানিতে তার চুলগুলো ঘাড় বেয়ে নেমে পড়েছে। রকি পাশ থেকে নিলয়কে উদ্দেশ্য করে সোহেলকে বলে, ভাই, ও 2-4টা মশা মাছি মেরে নিজেকে মাফিয়া ভাবতে শুরু করেছে। রকির কথা শেষ করতেই সেখানে একটা মাইক্রো এসে থামে। সবাই সেদিকে কৌতূহল চোখে তাকায়। মাইক্রো থেকে বের হয়ে আসে মুনতাসির রহমান। সোহেলের চোখ চড়ক গাছ, স্বয়ং প্রধানমন্ত্রীর ডান হাত, প্রধানমন্ত্রীর কাছের বন্ধু। তার মতো সাধারণ একটা মেয়রের বাড়িতে। মুনতাসির রহমান তো দিল্লিতে থাকে, সোহেল রেজা মুম্বাইয়ের মেয়র। মেয়র হলেও কখনো নিজের চোখে মুনতাসিরকে দেখার সৌভাগ্য হয়নি। যদিও কয়েকবার ফোনে কথা হয়েছে সোনার ব্যবসার ক্ষেত্রে, সেটা অবশ্য নিলয়ের অগোচরে। সোহেল ছাতা নিয়ে দৌড়ে মুনতাসিরের গাড়ির কাছে যায়। মুনতাসির ভেতর থেকে বের হলে তার মাথার উপর ছাতা ধরে রাখে। স্যার, আপনি স্বয়ং আপনি আমার বাড়িতে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি এখন তোমার সঙ্গে দেখা করতে আসিনি। তোমার এখানে নিলয় চৌধুরী কার নাম? মুনতাসিরের মুখ নিলয় চৌধুরীর নাম শুনে সবাই চমকে যায়। নিলয় নিজেও মুনতাসির এর দিকে তাকায়। নিলয় তো আমার দলের একজন। কেন স্যার, ও কিছু করেছে? হ্যাঁ, করেছে, অনেক কিছুই করেছে। এজন্যে আমি তাকে দেখতে এসেছি। রকি মুনতাসিরের কথা শুনে মনে মনে খুশি হয়। সে ভেবে নেয় নিলয় কিছু একটা ভুল করেছে, এই জন্য মুনতাসির এসেছে তাকে শাস্তি দিতে। রকি আবেগ আপ্লুত হয়ে বলে, এই তো, এই নিলয় চৌধুরী। রকি নিলয়কে দেখে কথাটা বলে। মুনতাসির নিলয়ের কাছাকাছি আসে, তাকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে। তুমি নিলয় চৌধুরী, সেই সবচেয়ে বড় মাফিয়া, শক্তিশালী ব্যক্তি? আমি শক্তিশালী কিংবা বড় মাফিয়া নাকি সেটা জানি না, তবে আমি নিলয় চৌধুরী। চারিদিকে তোমার নাম ডাক, তুমি নিজেই জানো না তুমি সবচেয়ে বড় মাফিয়া। প্রকৃত নাম ডাক তো সেটাই যেটা অন্যরা করবে। আমি নিজেকে নিজেই বড় বলতে পছন্দ করি না। মুনতাসির নিলয়ের কথায় বাঁকা হেসে বলে, তোমার কথার ধরন আমার ভালো লাগছে। আমি এখানে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। কেন জানো? বড় একটা কাজ করে দিতে হবে আমার, পারবে তো? আমার কাছে কোনো কাজ বড় আর ছোট নেই, সবকিছু সমান লাগে। কি কাজ? খুন। একজনকে খুন করতে হবে। এছাড়া কাল মুম্বাই বন্দর দিয়ে 2টা মাল ভর্তি জাহাজ সরাসরি আমেরিকায় যাবে, সেটা আটকাতে হবে। আর কাকে খুন করতে হবে সেটাও ফোনেই জানিয়ে দেব। তবে যেহেতু তোমার কাছে এসেছি, সেহেতু খুব বড় কাউকে খুন করতে হবে। কালকে জাহাজ 2টো আটকে দিল্লিতে চলে আসবে, বাকি কথা সেখানেই হবে। ওকে। মুনতাসিরের কথা শেষ করে আবার চলে যায়। গাড়িটা মুহূর্তেই চোখের আড়ালে চলে যায়। সোহেলের মুখ থমথমে হয়ে গেছে। স্বয়ং মুনতাসির এসেছে অথচ তাকে পাত্তাই দিল না, অথচ তার সঙ্গে কত বড় একটা ব্যবসায় সে জড়িত। নিলয় রকিকে গলা উঁচু করে বলে, বুঝেছিস রকি, আমি কোনো মশা মাছি মেরে মাফিয়া হয়নি। আমি যাদের মেরেছি তারাও এক একটা মাফিয়া ছিল। রকি থমথমে মুখটা নিচু করে নেয়। নিলয় হাসি মুখে হেলতে দুলতে ভেতরে চলে যায়। 2018 সাল বর্তমান। আহাদ কল্পনা থেকে বেরিয়ে আসে। এত কিছু এক ধায় বলতে সে হাঁপিয়ে উঠেছে।
ইমদাদ ও রুমানা তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। রুমানার শুরুতে এই বই ভিত্তিহীন লাগলেও এখন মনে হচ্ছে আহাদের বলার প্রত্যেকটা কথাই সত্যি। রুমানা বাকি গল্প শুনতে কৌতূহল হয়ে পড়ে। পরবর্তীতে কি হয়েছিল স্যার? ইমদাদ পাশ থেকে বলে, আমরা এতদিন নিলয় চৌধুরীকে মাফিয়া হিসেবে দেখে এসেছি, তাকে মাফিয়া রূপে দেখে ভয়ে কেঁপেছি, অথচ আমরা কেউই জানতাম না তার এভাবে গড়ে ওঠার পেছনে একটা বড় গল্প আছে। বিশেষ করে নিলয় চৌধুরীর অতীত নিয়ে আমার খুব খারাপ লাগছে। আর সবচেয়ে বড় কথা, আপনি শুরুতেই বলেছিলেন কেজিএফের মালিক শুধু 3 জন, বর্তমান সরকার, ইমতিয়াজ আহমেদ আর সহকারী মুনতাসির ও রাহাত। কিন্তু আপনার কথা অনুযায়ী আমার মনে হলো এই ব্যবসার সঙ্গে সোহেল রেজাও জড়িত আছে। সে কিভাবে এসবে জড়িত হলো? আর হলেও নিলয়কে মিথ্যা বলছে কেন? সেই সোনাগুলো তো আমেরিকার নয়, সেগুলো তো রোলার দ্বীপের। হ্যাঁ, সেগুলো রোলার দ্বীপ থেকেই মুম্বাই বন্দর কাছাকাছি। এক নাগারের দ্বীপ থেকে দিল্লি পর্যন্ত যাওয়া খুব ঝামেলা হয়ে যাচ্ছিল। পুলিশের চোখেও পড়ার সম্ভাবনা ছিল। প্রতিদিন প্রতি মানুষের চোখে পড়তো। এজন্যই ইমতিয়াজ প্রথম মুম্বাইয়ে কিছুদিন রেখে তারপর আবার দিল্লি পাঠানোর চেষ্টা করত। এতে কেউ তেমন নজর আনবে না বিষয়টা। মুম্বাইয়ে সোহেল রেজা সবচেয়ে বেশি শক্তিশালী, এজন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে 1% শেয়ার দেওয়া হতো, তবে কঠোরভাবে নিষেধাজ্ঞা ছিল এই খবর যেন কেউ না জানে। রুমানার আবার ভাবুক ভঙ্গিতে বলে, পরবর্তীতে মুনতাসির নিলয়কে কাকে মারার নির্দেশ দিয়েছিল? কে সেই বড় শক্তিশালী লোকটি? আর ওই ইউরোপীয় জাহাজ দুটিতে কি যাচ্ছিল? হ্যাঁ, আমারও একই প্রশ্ন। আহাদ একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, সব প্রশ্নের উত্তর দেবে, তবে এর আগে আমাকে পানি খেতে হবে। একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করো। ইমদাদ উঠে বাইরে যায়। একটু পরেই 1 গ্লাস পানি নিয়ে ফিরে আসে। আহাদ পানি হাতে নিয়ে এক ঢোকে সবটা শেষ করে দেয়। এবার বাকি কাহিনীটা আমাদের বলুন। আহাদ জোরে একটা নিঃশ্বাস ফেলে, তারপর আবার বলতে শুরু করে। আবারও আহাদের কল্পনার শুরু। 1914 দিনের শুরুতেই নিলয়ের ঘুম ভেঙে যায়। সে রেডি হয়ে বেরিয়ে পড়ে মুম্বাই বন্দরের দিকে। একটু বাদেই এসে পৌঁছয় বন্দরে। এখনও জাহাজ দুটো এখানে আসেনি, এদিকটা দিয়েই যাবে। নিলয়ের লোকেরা চারিদিকে অপেক্ষা করেছে। নিলয় বন্দরে উঁচু টিলার ওপর দাঁড়িয়ে আছে, চোখ জোড়া সমুদ্রের মাঝখানে। হঠাৎ দুটো জাহাজ তার চোখে বাঁধে। দুটো জাহাজ প্রায় কাছাকাছি হয়ে এগিয়ে আসছে। নিলয় তার লোকেদের সতর্ক করে দেয়। সবাই চারিদিকে সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। জাহাজ দুইটা ধীরে ধীরে কাছাকাছি চলে আসে, বন্দর ক্রস করে চলতে থাকে। অপর একটা লঞ্চে নিলয়ের লোকেরা চলে যায়। সবাই জাহাজে হামলা করে। নিলয় নিজেও যায়। জাহাজে তেমন কোনো সিকিউরিটি নেই, কেউ আন্দাজ করেনি হামলা হতে পারে, তাই খুব সহজেই নিলয় নিয়ন্ত্রণে চলে আসে জাহাজ। নিলয় মুনতাসিরকে ফোন করে। 2-3 বার রিং বাজলে কল রিসিভ হয়। হ্যাঁ বলো, কাজ কত দূর? হয়ে গেছে, জাহাজ দুইটা এখন আমাদের নিয়ন্ত্রণে। হয়ে গেছে? এত দ্রুত? বাহ, খুব ভালো। আমি তো ভেবেছিলাম একটু দেরি হবে, কিন্তু তুমি তো দেখি খুব ফাস্ট। আমি শুরু থেকেই ফার্স্ট। জাহাজ দুইটা এবার কি করব? 2টা জাহাজ আবার দিল্লিতে ফেরত পাঠাও, তবে সাবধান, এই খবর যেন কোনোভাবে ইমতিয়াজ আহমেদের কানে না যায়। নিলয় মুনতাসিরের কথায় বাঁকা হাসে, তারপর বলে, ওকে। আজকেই তুমি রওনা দেবে। আমি সব কাগজপত্র রেডি করে দিয়েছি, তুমি প্লেনে আসবে। ওকে। মুনতাসির কল কেটে দেয়। নিলয় ফোনটা পকেটের ভেতর রাখে। হঠাৎ তার মনে প্রশ্ন জাগে, জাহাজ ভর্তি কি মাল আছে? নিলয় আগ্রহবশত ভেতরে প্রবেশ করে। জাহাজের ভেতরে কার্টুন ভর্তি করে সাজানো। কার্টুনের দিকে এগিয়ে যায় নিলয়। আগ্রহবশত একটা কার্টুন ছিঁড়ে দেখে। কার্টুনের ভেতর হাজার হাজার সোনার বার চকচক করছে। নিলয় চমকে ওঠে। নিলয় একটা বার হাতে তুলে নেয়, সঙ্গে সঙ্গে আরো বেশি চমকে ওঠে। বারের উপরে গোটা গোটা অক্ষরে লেখা কেজিএফ লোগো।
নিলয় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এতদিন ধরে এই লোগোযুক্ত সোনা সে নিজে হাতে দিল্লি পাঠিয়েছে। সোহেল রেজা বলেছে সোনাগুলো আমেরিকা থেকে আসে। যদি আমেরিকা থেকে এসেই থাকতো তাহলে আবার আমেরিকা যেত না। তার মানে সোহেল তাকে মিথ্যে বলেছে। কিন্তু এই স্বর্ণ তাহলে কোথায় থেকে আসে? এই স্বর্ণের উৎপত্তি কোথায়? সেটা যেখানেই হোক খুঁজে বের করতেই হবে, জানতেই হবে। নিলয় মনে মনে ভাবে এই সব প্রশ্নের উত্তর একমাত্র মুনতাসিরই দিতে পারবে। সব প্রশ্নের উত্তর তার কাছেই পাওয়া যাবে। 7 ঘন্টা পর নিলয় দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছায়। এখন রাত 8টা। একটা সিএনজি ভাড়া করে সে মুনতাসিরের ভবনের দিকে এগিয়ে যায়। গাড়ি রাস্তা বেয়ে চলতে থাকে। নিলয় একটু চারপাশে ঘুরে ঘুরে তাকায়। আজ প্রথম দিল্লি এসেছে। হঠাৎ গাড়িটা থেমে যায়। নিলয় সামনে তাকিয়ে দেখে বিশাল জ্যাম লেগেছে। নিলয় সিএনজির চালককে বলে, এত জ্যাম কেন? রাস্তার সামনের গাড়িগুলো কেন যাচ্ছে না? রাস্তার সামনে ঝামেলা লেগেছে। একটা মেয়েকে কিছু অকারে জেলে টর্চার করছে। কি? তাহলে সবাই এভাবে দাঁড়িয়ে দেখছে কেন? একটা মেয়ে বিপদে পড়েছে আর সাহায্য করার বদলে তাকিয়ে তাকিয়ে দেখছে। আপনিও তো দিল্লিতে নতুন, এখানে কেউ কাউকে সাহায্য করে না। আর বিশেষ করে মেয়েটা এই শহরের সবচেয়ে বড় ডনির। তার বাবা অন্যায় করে, সবাইকে অত্যাচার করে। এই জন্যই কেউ তার মেয়েকে রক্ষা করছে না। বাবা ভুল করেছে বলে মেয়ের কি দোষ? আপনি হয়তো এখানে সত্যিই নতুন। আপনি যদি ওই মেয়ের বাবার অত্যাচার সম্পর্কে জানতেন তাহলে এই কথা বলতে না। নিলয় আর চালকের কোনো কথা শোনে না। সে বের হয়ে ভাড়া মিটিয়ে সেদিকে ছুটতে থাকে। সিএনজি চালক অবাক হয়ে নিলয়ের মতিগতি লক্ষ্য করে, তবে কিছু বলার পূর্বেই নিলয় চলে যায়। রাস্তার সামনাসামনি দাঁড়িয়ে আছে নিধি ও সায়র। নিধি যেমন বড় একটা নেতার মেয়ে, সায়র ঠিক তেমনই একজন বড় মাফিয়ার ছেলে। এই শহরের নামকরা বখাটের মধ্যে সায়র একজন। কিছুদিন ধরেই তার কুনজর পড়েছে নিধির উপর। একদিন সাহস করে নিধিকে কুপ্রস্তাবও দিয়েছে, কিন্তু নিধির বাবা খারাপ হলেও সে তার বাবার বিপরীত। সে সঙ্গে সঙ্গে সায়রকে থাপ্পড় মেরে অপমান করেছিল। আজ সায়র সেই অপমানের বদলা নিতে চাচ্ছে ব্যস্ত রাস্তার মাঝে। নিধির সঙ্গে কিছু সিকিউরিটি ছিল, তারাও রাস্তায় আহত হয়ে গড়াগড়ি খাচ্ছে। নিধি রাগে ক্ষোভে ফেটে পড়ছে, চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের শিখার মতো। রাস্তা আটকেছিস কেন অমানুষের বাচ্চা? আমি অমানুষের বাচ্চা সেটা প্রমাণ করতেই রাস্তা আটকেছি। সায়র নিধির হাত চেপে ধরে। নিধি হাত ছাড়ানোর চেষ্টা করে, তবে পারছে না। হাত ছাড় আমার হাত ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। সায়র টানতে টানতে নিধিকে তার গাড়ির দিকে নিয়ে যায়। গাড়ির মধ্যে ছিটকে ফেলে। সায়র গাড়ির মধ্যে উঠতে নিলেই তার কাঁধে কেউ হাত রাখে। সায়র পেছনে তাকায়। এই কে রে তুই? নিলয়, নিলয় চৌধুরী। তোর কি চাই এখানে? আমার কাজে বাধা দিচ্ছিস কেন? মেয়েটাকে ছেড়ে দাও। সায়র এবার ক্ষেপে ওঠে, নিলয়কে ঘুষি মেরে বলে, এই কে রে তুই? সাহস কত তোর? আমাকে হুকুম করিস? নিলয় নাক চেপে ধরে। তারপর সায়রের দিকে এগিয়ে এসে সরাসরি সায়রের কলার চেপে নাকে একগার ধারে ঘুষি মারতেই থাকে। মুহূর্তেই সায়রের নাক ফেটে রক্ত গল গল করে পড়তে থাকে। সায়রকে নিলয় দূরে লাথি মেরে ফেলে। সায়র রাস্তার উপরে ছিটকে পড়ে। সায়রের লোকেরা চিৎকার করে ছুটে আসে নিলয়ের দিকে। জনাকয়েক হাতে লোহার রড, কেউ বা চেন নিয়ে। রাস্তা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিলয় ধীরে ধীরে হাতের কবজি ঘুরিয়ে নেয়। চোখে আগুন। সে দাঁড়িয়ে আছে অটল, যেন একাই সামলাবে পুরো দলকে। প্রথম জন এগিয়ে আসে। নিলয় সাইড স্টেপ করে তার রড ধরা হাতটা ধরে এমনভাবে মোচড় দেয়, হাড়ের ক্রক শব্দ শোনা যায়। ছেলেটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। দ্বিতীয় জন চেন ঘুরিয়ে তার দিকে ছড়ে। নিলয় নিচু হয়ে সেটা এড়িয়ে যায়। তারপর চেনের হাতটা ধরে টেনে তার ঘাড়ে কনুই মারে। লোকটা নিঃশ্বাস বন্ধ করে ঝেঁকে পড়ে যায়।
তৃতীয়জন পেছন থেকে এসে পাঞ্চ করতে গেলে নিলয় সরে পড়ে এবং সঙ্গে সঙ্গে ঘুরে পেছন দিকে পায়ের জোরে এক কিক মারে। লোকটা একসঙ্গে 3 গাড়ির গায়ে গিয়ে ধাক্কা খায়। নিধি ভেতর থেকে সবকিছু দেখে স্তব্ধ। তার চোখে এই প্রথম দেখা নিলয়ের রূপ। সে অবাক হয়ে দেখে অচেনা ছেলেটিকে, রক্তে ভেজা মুখ, তীব্র দৃষ্টি, তীক্ষ্ণ প্রতিক্রিয়া। এ যেন এক মানবিক রূপে অবতার। সায়র আবার উঠে আসে, নাকের রক্ত মুছে চিৎকার করে। তোকে আমি আজ বাঁচতে দেব না। সে কোমর থেকে একটা ধারালো চাকু বের করে। লোকেরা চারপাশ ঘিরে ফেলে নিলয়কে। নিলয় থেমে যায় না। তার চোখে ভয় নেই, শুধু প্রতিশোধ। সায়র ছুরি নিয়ে আঘাত করতে এলে নিলয় তার হাত চেপে ধরে। তারপর ছুরিটা ছিনিয়ে নিয়ে উল্টো করে তার পায়ের কাছে ছুঁড়ে মারে। সায়রের পা থেকে রক্ত গড়িয়ে পড়ে। এরপর একের পর এক পাঞ্চ গলা, পেট, বুকে। শেষমেশ সায়রকে ধরে গাড়ির দরজায় মাথা ঠুকিয়ে দেয়। সায়র নিস্তেজ হয়ে পড়ে। সবাই দৌড়ে পালিয়ে যায়। নিলয় তখন নিধির দিকে এগিয়ে যায়। তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনি ঠিক আছেন? নিধি থরথর করে ওঠে। তারপর মাথা নেড়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি? আমাকে না চিনলেও চলবে, তবে মেয়ে মানুষের এসব ছোট ড্রেস পরে ছেলেদের নজর কেড়ে পরে বিপদে না পড়াই ভালো। নিধি নিজের দিকে তাকিয়ে হাত দিয়ে খোলা স্থান ঢাকার চেষ্টা করে। সে সব সময় এই পোশাক পরে না, আজকে শখ করে পার্টিতে পড়েছে। নিধি মুখ তুলতেই দেখে ছেলেটা হেঁটে চলে যাচ্ছে। নিধি তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, তবে সে একবারও পেছন ফিরে তাকায় না। রাস্তা জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। সবাই তাকিয়ে আছে সেই এক লোকের দিকে, যিনি একাই পুরো গ্যাং শেষ করে দিল।